হ্যালো আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের সেই একদম কাঙ্ক্ষিত ক্লাসটা গ্রামার ক্লাস, আপনারা অনেক দিন থেকে কিন্তু চাচ্ছিলেন যে আমাদের গ্রামার টপিকের উপর কিছু একটা হোক, এবং আমরা অ্যানাউন্সমেন্ট দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছিলাম যে আজকে থেকে আমাদের গ্রামার লাইভ ক্লাসগুলো শুরু হচ্ছে, যেখানে আমরা একদম শূন্য থেকে পুঙ্খানুপুঙ্খভাবে গ্রামারগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। এবং যারা জব কিংবা বিসিএস অথবা অ্যাডমিশন টেস্টের জন্য বা প্রাইমারি শিক্ষক নিয়োগ এই পরীক্ষাগুলোর জন্য গ্রামারটা শিখতে চান, তাদের জন্য কিন্তু বেসিক্যালি আমরা কি করব, আজকের ক্লাসের পর মানে আজকে একটা টপিক শেষ করব, প্লাস এই টপিকের রিলেটেড যেই আমাদের কোয়েশ্চেনগুলো আছে, প্রশ্ন ব্যাংকগুলো আছে, এগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা সলভ করবো। সো আজকের ক্লাসটা অসাধারণ হতে চলেছে। আমরা একটু প্রথমে এই দুইটা কাজ করে নিব। কয়টা কাজ? দুইটা কাজ। যারা যারা দেখছেন একটু কষ্ট করে আমাদের লাইভটা শেয়ার করে দিবেন, যারা দেখছেন সবাই, কারণ আপনি দেখছেন, আপনার উপকার হচ্ছে, আপনার টাইমলাইনে যারা আছে এরকম কিন্তু দু একজন থাকতেই পারে যাদের হয়তো ক্লাসটা দরকার লেগে যেতে পারে। সো ডেফিনেটলি একটু লাইভটা শেয়ার করে দিবেন। এবং দ্বিতীয় কাজ হচ্ছে আমাদের লাইভটাতে একটা লাভ রেক দিয়ে দেওয়া, ঠিক আছে? বিকজ আমরা মোটামুটি আজকের ক্লাসটা আপনি বলতেই পারেন যে ম্যারাথন টাইপের ক্লাস হবে। আমরা অনেকক্ষণ যাবৎ পড়বো, পুরো টপিকটা পুঙ্খানুপুঙ্খভাবে পানির মতো শিখবো, দেখবো, অ্যানালাইজ করব, এবং এরপর কোয়েশ্চেন ব্যাংকগুলো সলভ করব। এই টপিকগুলো থেকে কোন কোন জায়গাতে প্রশ্ন আসে, কিভাবে আপনি অ্যান্সার করবেন, সেগুলো সব আজকের ক্লাস থেকে দেখবো ইনশাআল্লাহ। সো একটু কষ্ট করে আমি প্রথমে আপনাদের কমেন্টগুলো একটু নিয়ে নিব, তারপর আমাদের আজকের ক্লাসটা শুরু করব। একটু দ্রুত জানিয়ে দিন কারা কারা দেখছেন আমাদেরকে। ম্যাম ফোনটা আপনি ওকে। সো ততক্ষণ আপনারা একটু লিখতে থাকুন, এবং গ্রামারটা কিন্তু আমরা একদম জিরো থেকে শিখবো। দ্যাট মিনস যেই টপিকগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একদম শুরুতেই যে জিনিসগুলো আপনার জানা দরকার, সেখান থেকে আমরা শুরু করব, ঠিক আছে? আর গ্রামারের একটা ব্যাপার একটু বলে রাখি যে আমরা এতদিন গ্রামারকে ভয় কেন পেতাম, কারণ অনেক রুলস মুখস্থ করা লাগতো, আমাদের রুলস মুখস্থ করতাম। আমরা গ্রামারটাকে উইদাউট রুলস শেখার চেষ্টা করব, অর্থাৎ যতটা রুল অ্যাভয়েড করা যায়, ব্যাখ্যা দিয়ে কিংবা একটার সাথে আরেকটার কানেকশন বুঝে কিভাবে গ্রামারটা আমরা মনে রাখবো, সেই জায়গাটা কিন্তু আমরা আজকের ক্লাস থেকে দেখবো ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমে আমরা কিছু কমেন্ট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। যারা যারা দেখছেন একটু কষ্ট করে আমাকে জানান কে কোন জায়গা থেকে যুক্ত আছেন আমাদের সাথে, একটু লাইভটা শেয়ার করে দিতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওয়ালাইকুম আসসালাম, কুমিল্লা থেকে যুক্ত আছেন, তারপর আমাদের সাথে সিলেট থেকে যুক্ত আছেন, অনেক জায়গা থেকে দেখছি। যারা যারা শেয়ার করে দিয়েছেন একটু ডান লিখবেন। শেয়ার করে কি করতে হবে? শেয়ার করে ডান লিখতে হবে। ওকে, আচ্ছা, মানিকগঞ্জ থেকে দেখছেন, সাউন্ড ঠিক আছে আমার? আমি একটু দেখে নিজে চেক করি। মানিকগঞ্জ থেকে দেখছেন, হ্যাঁ পারফেক্ট। খুলনা থেকে আমাকে দেখছেন এবং বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে দেখছেন। একটু ঝটপট আমরা লাইভটা শেয়ার করে দিব। এখন 5 বাজে, আমরা ঠিক আর 30 সেকেন্ড কিংবা 40 সেকেন্ড পরে আমাদের লাইভটা শুরু করে দিব। আপনারা ততক্ষণে একটু আমাদের লাইভটা শেয়ার করতে থাকুন, ঠিক আছে? শেয়ার করুন, কারণ সবাই লাইভটা আমরা যাতে পাই। আর এই স্পোকেন পারপাসে যারা ইংরেজি কথা বলা শিখবেন, তাদের জন্য কিন্তু এই বেসিক গ্রামারগুলো খুবই গুরুত্বপূর্ণ। শিখে রাখলে স্পোকেন শেখাটা দ্বিগুণ স্পিডে আপনি শিখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করছি। গ্রামারের যদি আমরা খেয়াল করে দেখি, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলেন বা বেসিক বলতে আমরা যা বুঝি, এই বেসিক টপিক শুরুই হয় কি দিয়ে? পার্টস অফ স্পিচ দিয়ে। কি দিয়ে শুরু হয়? পার্টস অফ স্পিচ। কি দিয়ে শুরু হয়? পার্টস অফ স্পিচ। আমরা পার্টস অফ স্পিচ নিয়ে খুব বেশি কথা বলবো না, দ্যাটস বিকজ এটা খুবই ইজি একটা কনসেপ্ট। দেখেন, পার্টস অফ স্পিচ কি জিনিস খুব মনোযোগ সহকারে বুঝবেন। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কি? বক্তব্য কিংবা উক্তি। তার মানে উক্তির প্রত্যেকটি অংশকে আমরা বলবো পার্টস অফ স্পিচ। তার মানে আমরা যদি সংক্ষেপে বলি, একটা বাক্যের প্রত্যেকটা শব্দকে আমরা একটা পার্টস অফ স্পিচ বলতে পারি। একটা বাক্যের প্রত্যেকটা শব্দ এক একটা পার্টস অফ স্পিচ, কারণ প্রত্যেকটা শব্দর নির্দিষ্ট একটা করে বৈশিষ্ট্য আছে, একটা নাম আছে, সেটা আমরা একটু পর দেখব। এই পার্টস অফ স্পিচকে আমরা 8 ভাগে বিভক্ত করতে পারি। কয় প্রকার? 8 প্রকার। আমরা জানি যে প্রথমটা কি? প্রথম হচ্ছে নাউন। এগুলো আমরা সবাই জানি, তাই না? নাউন, তারপর হচ্ছে প্রোনাউন, নাউন প্রোনাউন, অ্যাডজেটিভ, 4 হচ্ছে ভার্ব, তারপর 5 হচ্ছে অ্যাডভার্ব, তাই না? তারপর আছে 6 প্রিপোজিশন, 7 কনজাংশন, এবং 8 হচ্ছে ইন্টারজেকশন, তাই না? ইন্টারজেকশন।
শোন, এই হচ্ছে আমাদের 8 প্রকার কি পার্টস অফ স্পিচ। এইটা আমাদের প্রতিপাদ্য বিষয় না। আজকে আমরা নাউন সম্পর্কে এমন এমন কিছু তথ্য জানবো, আপনারা হয়তো ভাববেন যে স্যার নাউন সম্পর্কে তো আমরা সব জানি, নাউন নিয়ে আমরা মোটামুটি সব পারি। না, আপনি সব পারেন না, কারণ নাউনের এমন এমন কিছু কোশ্চেন হয় সেগুলো কিন্তু দেখে আপনি আটকে যেতে পারেন। যেমন একটা নাউনের কথা বলি, নাউন অফ মাল্টিটিউড, নাম শুনেছেন কখনো? নাউন অফ মাল্টিটিউড, এরপর আছে কম্পাউন্ড নাউন, এরপর আমাদের জন্য রয়েছে কি ভার্বাল নাউন। এই নাউনগুলো কিন্তু আসে, ঠিক আছে। একটা নাউন কখন অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, ঠিক আছে। এই পার্থক্যগুলো আমরা খুব সুন্দর করে দেখবো এবং কোন কোন জায়গাতে প্রশ্ন হয় সেই জায়গাটাও দেখবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস। শুরু করব নাউন দিয়ে। নাউনটা আজকের ক্লাস থেকে একদম ঝাঁঝরা করে ফেলবো। মাথায় রাখবেন কি দিয়ে শুরু করব? নাউন। এই নাউনের যে একদম মূল কনসেপ্টটা হচ্ছে নাম। কি? নাম। যে কোনো কিছুর নাম, পৃথিবীতে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। কি বলবো? খুব সিম্পলি মাথায় রাখবেন, পৃথিবীতে যা আছে সব কিছুর নামকে আমরা নাউন বলবো। নাম হলেই সেটা নাউনের মধ্যে পড়ে যাবে। এখন সে নামটা হতে পারে একটা বস্তুর নাম। নামটা কি হতে পারে? একটা বস্তুর নাম হতে পারে, একটা ব্যক্তির নাম হতে পারে, তাই না? একটা ব্যক্তির নাম হতে পারে, অথবা আমার অনেক সময় বলি না যে ফিলিংস কিংবা অনুভূতির নাম হতে পারে। অনুভূতির নাম হতে পারে, অনুভূতির নাম হতে পারে, জায়গার নাম হতে পারে, কিংবা কোনো প্রাণীর নাম হতে পারে, তাই না? কোনো প্রাণীর নাম হতে পারে। এক কথায় যদি বলি, পৃথিবীতে যা আছে সব কিছুর নামকে আমরা বলবো নাউন। খুব সিম্পল একটা ব্যাপার। ভেজালটা এই পর্যন্ত লাগে না, ভেজালটা লাগে যখন এর ভিতরে চলে যাই আমরা, অর্থাৎ নাউনের প্রকারভেদে চলে যায়। কোন নাউনকে আমরা কি নাউন নামে ডাকবো, কোন নামকে কি নাউন নামে ডাকা হয়, এই জায়গাতে। এখন এই নাউনটার প্রকারভেদ যদি আমরা একটু দেখার চেষ্টা করি, দেখেন পৃথিবীতে যত কিছু আছে, এগুলোকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি। কিসের উপর ভিত্তি করে? দৃশ্যমানতার উপর ভিত্তি করে বা ভিজিবিলিটির উপর ভিত্তি করে। কি বললাম আমরা? ভিজিবিলিটি। ভিজিবিলিটি মানে কি? দৃশ্যমানতা। দৃশ্যমানতা, দেখা যায় কি দেখা যায় না, এই দুইটা। তার মানে আমরা বলতে পারি এক ধরনের জিনিসপত্র দেখা যায়, তাহলে আমরা কি বলছি? দৃশ্যমান। এক ধরনের জিনিসপত্র দৃশ্যমান, আরেক ধরনের জিনিস দেখবেন অদৃশ্য। অদৃশ্য, এগুলোকে দেখা যায় না। তাহলে এই দৃশ্যমানতার উপর ডিপেন্ড করে, ভিজিবিলিটির উপর ডিপেন্ড করে নাউনকে দুই ভাগে বিভক্ত করা যায়। এই দৃশ্যমান এই নাউনটাকে আমরা বলি কনক্রিট নাউন। কি বলি আমরা? কনক্রিট নাউন। আর এই অদৃশ্য এই নাউনটাকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলা হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে কি বললাম? দৃশ্যমানতার উপর ভিত্তি করে আপনি যা দেখবেন, যা দেখতে পারেন কিংবা না পারেন, এটার উপর ভিত্তি করে দুই রকম। যেগুলো দৃশ্যমান, যেগুলো দেখা যায়, চোখে দেখা যায়, এগুলোকে আমরা বলি কনক্রিট নাউন। আর যেগুলো অদৃশ্য, দেখা যায় না, সেগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। আরও সোজাভাবে যদি বলি, এই কনক্রিট নাউনটা হচ্ছে যে নাউনগুলোকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, গন্ধ নেওয়া যায়, সেগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা আমরা একটু ভালো করে বোঝার চেষ্টা করি আগে। দেখেন কনক্রিট নাউনটাকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। যারা যারা পরে এসেছেন একটু আমরা লাইভটা শেয়ার করে দিব। ওকে, যারা যারা দেখছেন পরে একটু লাইভটা শেয়ার করে দিব। একটু বলে রাখি, সেটা হচ্ছে যে বেসিক মনে করে চলে যাবেন না ক্লাস থেকে, কারণ এই বেসিকগুলো আপনাদের অনেকদিন জং পড়ে আছে আমি জানি, এবং এখন এখান থেকে কোশ্চেন দিলে আপনি পারবেন না। সো রিভাইজ করে যান। এখন এই কনক্রিট নাউন নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা বলেন তো, কনক্রিট, এই কনক্রিট কথাটা আমরা কখন বলি? যখন কঠিন কিছু বোঝায়। কঠিন মানে কি? যে জিনিসটা শক্ত, যার একটা অবস্থান আছে, যার একটা ভিজিবিলিটি আছে, যেটা দেখা যায়, এটাকে আমরা বলি কনক্রিট। তাহলে আমরা কি বলছি? দৃশ্যমান, যা ধরা যায়, খাওয়া যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়, এগুলোকে আমরা কি বলছি? কনক্রিট নাউন। তাহলে আপনাকে যদি বলা হয় কি ধরা, ছোঁয়া, খাওয়া, গন্ধ নেওয়া, এগুলো করা যায়, ঠিক আছে, গন্ধ নেওয়া যায়, সেই নাউনগুলোকে আমরা বলবো কনক্রিট নাউন। কি কি নাউনের মধ্যে আছে? যেমন আপনাকে যদি বলি যে মানুষকে আপনি দেখতে পাচ্ছেন, তাই না? ম্যান, মানুষকে আপনি দেখতে পারেন, ধরতে পারেন, খাইতে পারেন, ছুঁইতে পারেন, ঠিক আছে। যদিও মানুষ খায় না, তারপরেও আছে না কিছু উপজাতি আছে। তারপর আপনি ধরেন ফুড, খাবারকে দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়। টেবল, তাই না? ট্রি, এই সব কিছুকে দেখা যায়, ছোঁয়া যায়, ধরা যায়, তাই না? তাহলে এগুলোকে আমরা বলি কনক্রিট নাউন। আচ্ছা আমাকে বলেন তো, আরেকটা নাউন যদি আমি আপনাকে বলি, এটাকে আমি একটু
এটাকে আমি মুছে দিচ্ছি। আরেকটা নাউন যদি বলি, যেমন লাভ, ভালোবাসা কি দেখা যায়, ধরা যায়, খাওয়া যায়, ছোঁয়া যায়, গন্ধ নেওয়া যায়। এরপর আরেকটা আছে মাতৃত্ব, আমি বাংলায় লিখছি, এরপর ইংরেজিটা বলে দিব। মাতৃত্ব, মায়ের ভালোবাসা আপনি ধরতে পারেন, দেখতে পারেন, খেতে পারেন, ভাইয়ের ভালোবাসা। তারপর আছে দয়া, আমরা বলি না দয়া, সে আমার প্রতি দয়া করলো, এই যে দয়া একটা নাউন, এই দয়াটা একটা কি অনুভূতির নাম। তাহলে এই অনুভূতিকে কিন্তু দেখা যায় না, ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, তাই না? তারপর আমরা বলি অনেক সময় রাগ, তাই না? রাগ, রাগ কি ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, দেখা যায়? দেখা যায় না, এটা শুধু অনুভব করার জিনিস। তাইলে খেয়াল করে দেখেন তো, মাতৃত্বের ইংরেজি হচ্ছে মাদারহুড। কি বলি আমরা? মাদারহুড। তাহলে ডেফিনেটলি এই নাউনগুলো কিসের মধ্যে পড়বে না? এই নাউনগুলো কিন্তু কনক্রিট নাউনের মধ্যে পড়বে না, কারণ এগুলোকে ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না। দয়ার ইংরেজি হচ্ছে কাইন্ডনেস, কি? কাইন্ডনেস। এবং রাগের ইংরেজি হচ্ছে অ্যাঙ্গার। খেয়াল করে দেখেন তো, ভালোবাসা, মাতৃত্ব, মাদারহুড, দয়া, কাইন্ডনেস, রাগ, অ্যাঙ্গার, এই একটাও কিন্তু ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না। তার মানে আমরা বলতে পারি এগুলো কনক্রিট নাউন নয়। তাহলে এগুলো কি নাউন? এগুলোকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলি আমরা? অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, এই পর্যন্ত বোঝা গেছে? একটু কমেন্টে জানান, আমি সবার কাছে কমেন্ট চাই। যারা দেখছেন আমি চাই সবাই আপনারা কমেন্ট করবেন। গন্ধ নেওয়া যায়, এটার একটা উদাহরণ দিবেন। গন্ধ নেওয়া যায়, সেন্ট, আমরা বলি না স্মেল। ঠিক আছে, স্মেল। যেমন আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা অনেক সময় বলি যে ফ্লাওয়ারের যে স্মেল, ফ্রাগ্রেন্স, এই যে ফ্রাগ্রেন্স, এটা একটা নাউন। ফ্রাগ্রেন্স মানে কি? সুগন্ধ। ফ্রাগ্রেন্স মানে সুগন্ধ। তাহলে এটাকে কিন্তু আপনি গন্ধ নিতে পারবেন শুধুমাত্র, তাই না? এটা কি? গন্ধ নিতে পারবেন, ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না, খাইতে পারবেন না। খেয়াল করে দেখেন, কিন্তু গন্ধটাও কি? গন্ধ নেওয়াটা কি? একটা অনুভব, শুধুমাত্র একটা অনুভব। তাহলে দেখেন বাকি বৈশিষ্ট্য এর সাথে মেলে না। তাহলে ফ্রাগ্রেন্সটাকে আমরা কিসের মধ্যে ফেলতে পারি? অ্যাবস্ট্রাক্টের মধ্যে ফেলতে পারি। ঠিক আছে, স্মেল ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্স্যাক্টলি, স্মেলটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, ভেরি গুড স্যার। আপনার ক্লাস মনোযোগ দিয়ে দেখি, কিন্তু মনে রাখতে পারি না। নয়নচন্দ্র, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, ক্লাস থেকেই সব হয়ে যাবে। আমাকে সবাই বলেন এইটুকু আমরা বুঝেছি কিনা। যদি এইটুকু বুঝে থাকেন তবে আমি আপনাদের একটা প্রশ্ন দিই, খুব ছোট্ট একটা প্রশ্ন। আমি আশা করছি এই জায়গাটা আপনি মনে রাখবেন। দেখেন, আমাদের ব্যাখ্যা অনুযায়ী ছিল এয়ার মানে কি? বায়ু কিংবা বাতাস, তাই না? বাতাস। ব্যাখ্যা অনুযায়ী এখন আমাকে বলেন তো, বায়ু কিংবা বাতাস, এক নাম্বার এটা একটা কনক্রিট নাউন নাকি অ্যাবস্ট্রাক্ট নাউন? বলেন তো, এটা কনক্রিট হবে? দুই নাম্বার, নাকি এটা অ্যাবস্ট্রাক্ট হবে? কোনটা হবে? একটু আমাকে জানাতে হবে। কনক্রিট হবে নাকি এটা অ্যাবস্ট্রাক্ট হবে? একটু কমেন্ট করে জানান তো, কনক্রিট হবে নাকি অ্যাবস্ট্রাক্ট? আমি সবার কাছে উত্তর চাই। যারা দেখছেন, মোটামুটি 500 জন মানুষ আমাকে দেখছে এই মুহূর্তে। আমাকে বলেন কনক্রিট হবে নাকি অ্যাবস্ট্রাক্ট হবে? আমি আপনাদের সবার কাছে উত্তর চাই, বলেন দ্রুত। নাজনীন হক বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, রোদেলা মনি বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, তুহিন বলেছেন A2, গোলাম ফিরোজ ভাই বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন। এই টাইপের কোয়েশ্চেনই বিসিএস সহ বিভিন্ন জায়গাতে এসে থাকে। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট নাউন। জেসমিন ইসলাম, তার মানে আপনারা মোটামুটি সবাই বলছেন এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। কিন্তু আমি যদি বলি উত্তর ভুল, এটা হবে কনক্রিট নাউন। এটা কি হবে? কনক্রিট নাউন। ইটস নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না। তার কারণ কি? আপনারা কেন এটা ভুল করেছেন সেটার ব্যাখ্যা আগে দিই। আপনারা মনে করেছেন বাতাস তো ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি। তার মানে এটা অ্যাবস্ট্রাক্টের বৈশিষ্ট্যের সাথে মিলে যায়। কিন্তু বাতাস কি আদেও? তাহলে আমরা এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি, তাই না? কিন্তু ব্যাপারটা এরকম না। আমি যদি আপনাকে একটু উদাহরণ দিই, বাতাস কেন কনক্রিট নাউন একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এটা একটা বিকার কিংবা একটা পাত্র, এই পাত্রের মধ্যে বাতাস আছে, এই পাত্রের মধ্যে কি আছে? বায়ু আছে। আই ফিল লাইক যে আমি কি করছি, কেমিস্ট্রি ক্লাস নিচ্ছি। ঠিক আছে, দেখেন এই পাত্রের মধ্যে একটা বাতাস আছে। এখন আমি যদি উপর থেকে কোনো একটা বস্তু দিয়ে প্রেসার ক্রিয়েট করি, ভিতরে বাতাস আছে মনে করেন, এই বাতাসের মধ্যে যদি কোনো বস্তু দিয়ে উপরের থেকে প্রেসার ক্রিয়েট করি, কিংবা এটাকে কি করি, ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে ফেলি, তাহলে কি বললাম? যদি এটার উপর প্রেসার ক্রিয়েট করি এবং এটার টেম্পারেচার কমিয়ে দিই, তাহলে কি হবে বিষয়টা? এই বায়ুটা কিন্তু তরলে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? তরলে পরিণত হয়ে যাবে।
আমরা জানি বাতাসকে যদি চাপ এবং তাপ কমিয়ে নেওয়া হয়, যদি এই বাতাসটা থেকে ঠান্ডা করে ফেলেন এবং এর উপর চাপ প্রয়োগ করেন, তাহলে এই বায়ুটা বাতাসটা তরলে পরিণত হয়ে যাবে। আচ্ছা আমাকে বলেন তো, এই তরলটা বাতাসের একটা অবস্থা না? এই তরলটা কি? এই তরলটা বাতাসেরই তো একটা ফর্ম। তাহলে আমরা বলতেই পারি যে বাতাস কমপ্লিটলি অ্যাবস্ট্রাক্ট না, বাতাসটার একটা ফর্ম আছে। বাতাসটা কমপ্লিটলি কি অ্যাবস্ট্রাক্ট না, কারণ এটাকে চাপ দিলেই বা কি টেম্পারেচার নামিয়ে নিলে এটা তরলে রূপান্তরিত হয়। এই জন্য আমরা এই বাতাস কিংবা এয়ার এইটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারবো না, এটা হবে কনক্রিট নাউন। কি হবে? কনক্রিট নাউন। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গিয়েছে? আমাকে বলেন। গোল্লা খাইছি? ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। নেট সমস্যা আমি আগেই দিছি স্যার। আচ্ছা কোনো সমস্যা নাই, ফেল করে যায় শুধু, কোনো প্রবলেম নাই। শিখেন শিখেন, শিখতে এসেছেন শিখেন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট সম্পর্কে জানলাম। অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কোনো প্রকার ভেদ নেই, আছে কনক্রিট নাউনের মধ্যে। কোনটা? যেটা ধরা যায়, ছোঁয়া যায়, খাওয়া যায়, গন্ধ নেওয়া যায়, এইটার মধ্যে কি প্রকারভেদ রয়েছে। তাহলে আমরা এবার কনক্রিট নাউন সম্পর্কে একটু বিস্তারিত জেনে নেই। কনক্রিট নাউনকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি স্যাররা। কয় ভাগে? 4 ভাগে। তার মানে কনক্রিট কার সম্পর্কে বলছি? ধরা যাচ্ছে, খাওয়া যাচ্ছে, ছোঁয়া যাচ্ছে, গন্ধ নেওয়া যাচ্ছে, ভিজিবল নাউনগুলো। এটাকে আমরা 4 ভাগে বিভক্ত করতে পারি। একটাকে বলা হয় প্রপার নাউন, এগুলো আপনারা সবাই জানেন, এই তথ্যগুলো আমার আলাদা করে খুব ডিপভাবে দেওয়ার কোনো দরকার নাই। প্রপার নাউন। আর একটা আছে কি? কমন নাউন, তাই না? কমন নাউন। 3 নম্বর হচ্ছে কালেকটিভ নাউন, এগুলো আমরা সবাই জানি, এখানে যারা যারা মোটামুটি 500 জন ক্লাস করছেন। কালেকটিভ নাউন এবং লাস্ট ওয়ান ইজ দ্য ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন। এই 4টা প্রকার। ওকে, হ্যাঁ, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। একটু কষ্ট করে বলেন স্যার, মালয়েশিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপনারা একটু বলেন যে এইটুকু বুঝতে পেরেছেন কিনা? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আজকের এই ক্লাস থেকে এইটুকু তো আমরা বুঝবোই। পাশাপাশি কি করব জানেন? আপনাদেরকে আমি দেখাই। পাশাপাশি আমরা যেটা করব, আপনাদের জন্য আমি কোয়েশ্চেন রেডি করে রেখেছি। বিভিন্ন সালে আসা প্রশ্ন আপনাদের জন্য রেডি আছে। দেখেন, বিভিন্ন সালে আসা প্রশ্ন আপনাদের জন্য রেডি আছে, খেয়াল করে দেখেন। ডকুমেন্ট 1। ওকে, হোয়াটস গোয়িং অন? ওকে, খেয়াল করে দেখেন, এখানে কিন্তু আমি বিভিন্ন সালে, দেখেন ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের এডি, এখানে কোন প্রশ্ন এসেছে, আইইউ, ইসলামিক ইউনিভার্সিটিতে, রাজশাহী ইউনিভার্সিটিতে, তারপর হচ্ছে যে প্রাইমারি শিক্ষক সহকারী নিবন্ধনে কোন কোন প্রশ্ন এসেছে, এই টপিক থেকে যত প্রশ্ন হয়েছে, বিসিএস এ কোন কোন প্রশ্ন হয়েছে, এই সব প্রশ্নগুলো আমরা আজকে সলভ করব। ঠিক আছে? সো ক্লাস থেকে কেউ যাওয়া যাবে না। ঠিক আছে? আমরা এই ফাঁকে একটা ছোট্ট জিনিস একটু দেখে নিই। সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের নর্মালি কি আছে, একটা কোর্স আছে, উইচ ইজ এ, আমি একটু ওপেন করে নিচ্ছি যে এটা, হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। দেখছেন হোয়াটস শোয়িং দ্য, ইটস সো ইরিটেটিং। আচ্ছা, ওকে, সো আমাকে বলেন, আমরা একটু এটা ওপেন করে নিচ্ছি। এটা ওই যে একটা কথা আছে না, বড় লোকের সমস্যা বড় বড়, বিষয়টা কাইন্ড অফ এরকম। ঠিক আছে? আমার মনে হয় এটা কাজ করবে না এখন, আমরা একটু ওই জায়গাতে চলে যাই। দেখেন, তাহলে এবার আমরা একটু আবার ফিরে যাই, পরে আবার এটা নিয়ে কথা বলবো। তাহলে দেখেন, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এর ভিতরে এবার ঢুকবো, ডিগ ইন করার চেষ্টা করবো। দেখেন, ভিতরে ঢুকবো, ডিগ ইন করার চেষ্টা করবো। কি কি ছিল আমাদের? প্রথমে আছে প্রপার নাউন। প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন কাকে বলে? মনোযোগ দিয়ে দেখবেন। প্রপার নাউন কাকে বলে? মনোযোগ দিয়ে দেখবেন। প্রপার নাউন মানে হচ্ছে নির্দিষ্ট কোনো নাম। কি বললাম? নির্দিষ্ট কোনো নাম, একক নাম। তাহলে যে নামটা দ্বারা, যে নাম দ্বারা একটা ব্যক্তির আইডেন্টিটি প্রকাশ করে। কি? যে নাম দ্বারা একটি ব্যক্তির বা একটি বস্তুর, কি বলতে পারি, একটি ব্যক্তির বা বস্তুর ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি প্রকাশ পায়। কি বললাম? ইন্ডিভিজুয়াল, আলাদা সত্তা কিংবা আইডেন্টিটি, পরিচয় প্রকাশ পায়। এই নাউনটাকে আমরা বলি প্রপার নাউন। কি বলি আমরা? প্রপার নাউন। খুব সিম্পল ভাবে মনোযোগ দিয়ে দেখবেন। দেখেন,
প্রপার নাউন কাকে বলি এটা বোঝার জন্য আপনাকে কমন নাউনটাও বুঝতে হবে। আমরা এর পরে যখন কমন নাউনটা বুঝবো প্রপার নাউন আপনি অটোমেটিক্যালি বুঝে যাবেন। তার আগে এটা দেখেন কি বললাম, যে নাম দ্বারা একটি ব্যক্তির বা বস্তুর আলাদা সত্তা কিংবা পরিচয় বোঝায়। একটা নাম যেটা একটা ব্যক্তির পরিচয়কে বহন করে। যেমন আমার কথা চিন্তা করেন, লিমন স্যারের কথা চিন্তা করেন। আচ্ছা আমাকে বলেন তো, আপনাকে যদি আপনি আমার ভিডিও দেখেন, আপনার ভিডিও দেখেন, যদি আপনি পেজে এসে না দেখতেন যে স্যারের নাম হচ্ছে লিমন, তাহলে কি বুঝতেন যে আসলে এই স্যারটার আইডেন্টিটি কি? তাহলে লিমনটা কি করছে? এই লিমনটা আমার একটা পার্সোনাল আইডেন্টিটি বহন করছে না? পার্সোনাল আইডেন্টিটি বহন করছে, পার্সোনাল আইডেন্টিটি বহন করছে, ঠিক আছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো, সমাজে যে আইডেন্টিটিটা আপনার আছে, সমাজে আপনাকে যে নামে ডাকা হয়, যে নামটা আপনার নির্দিষ্ট, এই নামটাকে আমরা বলছি প্রপার নাউন। যেমন আমার নাম লিমন, আপনার নাম রহিম করিম, কিংবা অন্য কিছু হতে পারে, কিংবা এটা একটা কলম, এই যে এটার নাম হচ্ছে কলম, এটা কলম নামে আমরা চিনি। এটা একটা স্মার্ট বোর্ড, ঠিক আছে? এই যে এটা একটা লেখা, এই যে লেখা নামে এটাকে আমরা চিনি। এই নামগুলো, যে নামটা দ্বারা একটা জিনিসকে আমরা চিনি, যে নাম দ্বারা একটা জিনিসকে আমরা চিনি, এই যে আইডেন্টিটি প্রকাশ পায়, এই নামটাকে আমরা বলি কি? প্রপার নাউন। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছি আমরা? না, পুলিশ প্রপার নাউন হবে না, পুলিশ প্রপার নাউন হবে না। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা যারা দেখছেন একটু কষ্ট করে আমাদের কি করতে হবে, লাইভটা শেয়ার করে দিতে হবে। এই ফাঁকে একটু বলে নেই, আমাদের কিন্তু আজকে থেকে একটা কোর্সের ভর্তি চলছে, ভর্তি শুরু হয়েছে, উইচ ইজ দ্যাট 0 থেকে অনর্গল ইংলিশ। কি? 0 থেকে অনর্গল ইংলিশ। যারা স্পোকেন একদম 0 থেকে শিখতে চান, ঠিক আছে, অনর্গল ইংলিশ, যারা স্পোকেনটা একদম 0 থেকে শিখতে চান, তারা কিন্তু একদম ধরে 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 আমাদের কাছে শিখতে পারবেন। আমরা স্পোকেন ইংলিশটা একদম অনলাইন ব্যাচগুলোতে কি করি, আপনি কিছুই পারেন না, আপনি বাক্য তৈরি করতে পারেন না, কোনো সমস্যা নাই, আমাদের ব্যাচে যুক্ত হবেন, আমরা আপনাকে ধরে ধরে কথা বলা শেখাবো ইনশাআল্লাহ। সো এই ব্যাচ আমাদের 4র্থ ব্যাচে ভর্তি চলছে, ভর্তি শুরু হয়ে গেল। এই ভর্তির জন্য যেটা করতে হবে, ক্লাসের পর আমাদের পেজে মেসেজ করতে পারবেন, অথবা আমাদের হেল্পলাইন নাম্বার আছে 01798049025। তার মানে এই কোর্সে ভর্তি হওয়ার জন্য আপনার কি দরকার? শুধুমাত্র ইংরেজি শেখার ইচ্ছা, এটুকু হলেই যথেষ্ট, বাকিটা আমরা দেখে নিব। আপনি ইংরেজি শেখার ইচ্ছা নিয়ে আমাদের কোর্সে যুক্ত হন, আপনাকে শিখিয়ে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। সো যদি ইংরেজি শেখার প্রবল ইচ্ছা থাকে, যদি ইংরেজিতে কথা বলা শেখার প্রবল ইচ্ছা থাকে, এই নাম্বারে কল করবেন অথবা আমাদের পেজে মেসেজ করবেন, আমাদের কোর্সের ডিটেলসটা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। আমরা আবার পড়ালেখায় ফিরি। দেখেন কি বলছিলাম, আমরা বলছিলাম প্রপার নাউনের কথা। প্রপার নাউনটা আরো ভালো করে বুঝবেন যখন কমন নাউন আপনাকে আমি বোঝাবো। তাই প্রপার নাউন কি বললাম, একটা নির্দিষ্ট আইডেন্টিটি প্রকাশ পায়, যেমন লিমন, তারপরে হচ্ছে যেমন হেন মানে মুরগি, তাই না? হেন, তাহলে মুরগিটা ওই বস্তুটাকে বা ওই প্রাণীটাকে আমরা মুরগি নামে চিনি, মুরগি, ঠিক আছে? তারপর আমরা চিন্তা করি যে কি বলা যায়, পিকচার, না আরো একটু লিবারেট ওয়েতে বলি, যেমন আমরা যদি বলি করিম, তারপরে হচ্ছে শোভন, এই যে নামগুলো আছে না, ব্যক্তির নাম, বস্তুর নাম, যে নামগুলো দ্বারা ওই জিনিসটাকে আমরা চিনি, এটাকে আমরা বলি কি নাউন, এটাকে আমরা বলি প্রপার নাউন। ক্লিয়ার? ক্লিয়ার? অনলাইনে আমার দ্বারা সম্ভব না, কোনো সমস্যা নাই, ক্লাসগুলো করতে থাকুন। গ্রামার সহকারে শিখতে চাই ইংলিশ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি, কোনো এই যে ফরিদপুর বললেন না, ফরিদপুরও কিন্তু একটা প্রপার নাউন, কারণ জায়গার নাম। আচ্ছা, কমন নাউনটা বোঝেন, তাইলে আপনি ইনশাআল্লাহ বুঝে যাবেন। কমন মানে কি দেখেন তো, কমন নাউন, কমন কথার অর্থ হচ্ছে সাধারণ। কমন মানে কি? সাধারণ। তাহলে কমন নাউন মানে মূলত কি বোঝায়? যে কোনো কিছুর সাধারণ নাম, যে কোনো কিছুর সাধারণ নাম, আসল নাম কিন্তু না, আসল নাম না, এটা ভালো করে বোঝেন। যেমন লিমন, আমার কথা দিয়েই বারবার আপনাকে বোঝাচ্ছি, লিমন এটা একটা ব্যক্তি, লিমন এটা আমার আইডেন্টিটি না, তাহলে এটা একটা প্রপার নাউন, লিমন একটা প্রপার নাউন। এখন আমাকে বলেন, আমাকে আপনি আর কি নামে চেনেন? আমাকে চেনেন আপনি ইংলিশ টিচার নামে, তাহলে লিমনকে আপনি টিচার নামে চেনেন, তাই না? লিমনকে আপনি টিচার নামে চেনেন। তারপর আপনাদের ম্যামের কথা যদি বলি, আমরা বিবাহিত, তাহলে আপনাদের ম্যাম আমাকে কি নামে চেনে? আপনাদের ম্যাম আমাকে হাজবেন্ড নামে রাখতে পারে, তাই না? আচ্ছা, আমার বাবা আছে না, আমার বাবা আমাকে কি নামে রাখতে পারে? সন, পুত্র হিসেবে রাখতে পারে।
আচ্ছা আমার মা আমাকে কি হিসেবে ডাকতে পারে বলেন তো? সন। ঠিক আছে, তাহলে বলেন তো, অথবা আমার যদি কোনো ছেলে থাকতো সে আমাকে কি বলে ডাকতো? ফাদার বলে ডাকতো, তাই না? আমার যদি কোনো ছেলে থাকতো তাহলে আমাকে ফাদার বলে ডাকতো। ক্লিয়ার? তাহলে আপনারা কি কি বলে ডাকছেন আমাকে? টিচার বা স্যার। খেয়াল করে দেখেন তো, লিমন একজন ব্যক্তি যার এটা আসল আইডেন্টিটি, একটা নাম যেটা আইডেন্টিটি বহন করে। এই নামটার তার কিছু সাধারণ নাম আছে না? যেমন লিমন ফাদারও হতে পারে, লিমন টিচারও হতে পারে, লিমন হাজব্যান্ডও হতে পারে, লিমন সান হতে পারে, লিমন কি স্যারও হতে পারে। তার মানে এগুলো তার সাধারণ নাম। এগুলো কি তার সাধারণ নাম? এই সাধারণ নামগুলোকে আমরা বলি কমন নাউন। তার মানে একটা প্রপার নাউনের সাধারণ নামগুলোকে আমরা বলি কমন নাউন। আরো সহজ করে আপনাকে বলি, যেমন রহিমা, ধরেন এটা আপনার মায়ের নাম। আচ্ছা আপনাকে বলেন তো, ধরেন আপনি বাসায় গিয়ে একদিন বললেন, এই রহিমা আমাকে ভাত দেন। ঠিক আছে, কিচ্ছু করা লাগবে না, যে মায়ের ঝাঁটা অথবা মায়ের জুতা আর আপনার পিঠ, বাকিটা ইতিহাস। আপনার পিঠের মধ্যে আপনার মা ইতিহাস লিখে দিবেন ইনশাল্লাহ। তো খেয়াল করে দেখেন, মনে করেন আপনার মা হচ্ছে কি, আপনার মায়ের নাম রহিমা, তাহলে আপনার মাকে কিন্তু আপনি রহিমা নামে ডাকেন না। এটা যদিও তার একটা আইডেন্টিটি, একটা সোশ্যাল আইডেন্টিটি, তার ওই সমাজের মধ্যে তাকে সবাই রহিমা নামে চেনে, কিন্তু খেয়াল করে দেখেন তো আপনি তাকে কি নামে ডাকছেন? আপনি তাকে ডাকেন মা কিংবা মাদার, তাই না? আপনার বাবা তাকে কি নামে চেনে? ওয়াইফ, তাই না? আপনার বাবা তাকে কি নামে চেনে? আচ্ছা আমাকে বলেন তো, এই রহিমার আপনার মায়ের যদি বোন থাকে, খালা থাকে, সে তাকে কি নামে চিনবে? সিস্টার নামে চিনবে। আপনার বোন যদি থাকে, সেও কিন্তু আপনার বোনও তাকে মা নামে চিনবে, মাদার নামে চিনবে। তাহলে এই যে আপনার মায়ের আসল নাম কি রহিমা, যেটা একটা প্রপার নাউন, কিন্তু তার কিছু সাধারণ নাম আছে, যেমন মাদার, সিস্টার, ওয়াইফ, এই নামগুলোকে আমরা বলি কমন নাউন। ক্লিয়ার? বোঝা গেল? এইটুকু বুঝলেন? আজকের ক্লাস শেষ করব না, আজকের ক্লাস শেষ হবে না। আমরা আজকে ক্লাসের নাউনটা একদম ঝাঁঝরা করে ফেলবো, কোশ্চেন ব্যাংক সলভ করবো, এরপর ছাড়বো। ওকে, আমাকে বলেন, একটু কমেন্টে জানান, যারা যারা যুক্ত আছেন কমেন্টে একটু দ্রুত বলে ফেলেন যে সবাই বুঝেছি স্যার, ইজি লেগেছে, বুঝেছি, একটু জানান কমেন্ট করে, ঠিক আছে? ওকে, ক্লিয়ার, থ্যাংক ইউ। মাদার, উইমেন, গার্ল, ডটার, ব্রাদার, ভেরি গুড। এগুলো আমরা মোটামুটি সবাই জানি। প্যাচ লাগার মতো কিছু জিনিস আমরা একটু পরে দেখব। ওকে, আচ্ছা দেখেন, তাহলে এবার আমরা আরো কিছু তথ্য জেনে নিই। কমন নাউন সম্পর্কে আমরা আরো কিছু তথ্য জেনে নেই। সেগুলো কি মাথায় রাখবেন? দুইটা স্টেটমেন্ট, একটা স্টেটমেন্ট, এই দুইটা স্টেটমেন্ট একটু মুখস্থ রাখতে হবে। কমন নাউন ভাগের যোগ্য। কি? কমন নাউন ভাগের যোগ্য, এই কথাটা একটু মনে রাখবেন, এটা আমরা ব্যাখ্যা দিয়ে বুঝাবো। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে, কমন নাউনকে ভাঙলে প্রপার নাউন পাওয়া যায়। এই দুইটা জিনিস, এই দুইটা কথা আমরা একটু প্রমাণ করব একটু পর। দেখেন, পাওয়া যায়, এই দুইটা কথা দেখেন। কমন নাউন ভাগের যোগ্য, কমন নাউনকে ডিভাইড করা যায়, ভাগ করা যায়, বিভক্ত করা যায়। আর কমন নাউনকে ভাঙলে কি পাই আমরা? প্রপার নাউন পাই। এই দুইটা কথা আমরা একটু প্রমাণ করব। দেখেন, এই দুইটা কথা কি প্রমাণ করব কিভাবে? দেখেন, আমি 2-3টা ইয়ার মধ্যে লিখেছিলাম, যেমন টিচার, এটা একটা শব্দ, এটা কি একটা কমন নাউন, একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, খুবই ভালো কথা। আমরা একটু আগে দেখলাম যে ফাদার, এটাও একটা কমন নাউন, তাই না? ফাদার, এটাও একটা কমন নাউন। তারপর সিস্টার, এটাও একটা কমন নাউন। খুবই ভালো কথা। আপনাদের যদি আরো কিছু ক্রিটিক্যাল কমন নাউন মাথায় আসে কমেন্টে লিখে ফেলেন। এখন বললাম যে ভাগের যোগ্য, তাহলে ভাগ কিভাবে করি? আচ্ছা আমাকে বলেন তো, একজন টিচারের বিভিন্ন নাম থাকতে পারে না? তাহলে একজন টিচারকে আমি বিভক্ত করলে, যেমন লিমন একজন টিচার, মিম একজন টিচার, শেফা মিস একজন টিচার, কিংবা আমার যে শিক্ষকেরা আছে, রহিম একজন টিচার, করিম একজন টিচার, তাহলে একজন শিক্ষকের নাম কি কি হতে পারে? লিমন হতে পারে, পৃথিবীতে লিমন নামের শিক্ষক থাকতে পারে, মিম নামের শিক্ষক থাকতে পারে, কিংবা আমাদের কমেন্ট থেকে আমরা 2-1জন নেই না, ঠিক আছে? যেমন তাজিয়া নামের একজন শিক্ষক থাকতে পারে। তারপর হচ্ছে রুবেল ভাই নামের একজন শিক্ষক থাকতে পারে, তাই না? রুবেল নামের একজন শিক্ষক থাকতে পারে। অথবা
নাদিয়া আপু আছেন, নাদিয়া নামের একজন শিক্ষক থাকতে পারে। এখন বলেন তো আমাকে, তাহলে এই লিমনকেও আমি শিক্ষক বলে ডাকছি, মিমকেও আমি শিক্ষক বলে ডাকছি, তাজিয়াকেও বলছি শিক্ষক, রুবেলকেও শিক্ষক বলছি, নাদিয়াকেও শিক্ষক বলছি। তাহলে দেখেন তো আমরা একটা টিচারকে ভাঙলাম, ভেঙে কতগুলো নাম পেলাম। এই একটা শিক্ষক, শিক্ষক শব্দটাকে ভাঙলে আমরা কতগুলো নাম পাই। পৃথিবীতে যত প্রপার নাউন আছে সব আপনি এখানে বসিয়ে দিতে পারবেন যদি ব্যক্তি হয়। তাহলে খেয়াল করে দেখেন, টিচার, এই টিচার কমন নাউনকে ভাঙলে আমরা এক একটা কি পাচ্ছি দেখেন তো। লিমন একটা প্রপার নাউন, মিম একটা প্রপার নাউন, তাজিয়া একটা প্রপার নাউন, রুবেল একটা প্রপার নাউন এবং নাদিয়া হচ্ছে আরেকটা প্রপার নাউন। দ্যাট মিনস কমন নাউনকে বিভক্ত করলে, ভাঙলে, ডিভাইড করলে কি পাচ্ছি, এক একটা প্রপার নাউন পাওয়া যায়। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গেল স্যাররা? ঠিক আছে, ফাদারে আমাকে মেনশন করুন, খালিল বসু ভাই। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। একটু কষ্ট করে কি করতে হবে, যারা যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, আমি দেখতে পাচ্ছি প্রায় 550 এর বেশি, 550 এর বেশি মানুষ আমাদের সাথে যুক্ত আছে, প্রায় 600 মানুষ যুক্ত আছে। একটু আমাদের লাইভটা শেয়ার করে দিতে হবে, ঠিক আছে? আমি চাই আজকে আমাদের শেয়ারের পরিমাণটা 500 ক্রস করুক, ঠিক আছে? আচ্ছা, ফাদার দেখেন, একজন বাসার ভাই সম্ভবত বলেছিলেন। আচ্ছা, বাবা, বাবার নাম যে কোনো কিছু হতে পারে না? যেমন বাসার ভাই একজন বাবা হতে পারে, তাই না? বাসার ভাই একজন বাবা হতে পারে। বাসার ভাইয়ের মতো আর কে কে আছেন যে বাবা হওয়ার ইচ্ছা রাখে? বাসার ভাইয়ের মতো আর কে কে আছে যে বাবা হওয়ার ইচ্ছা পোষণ করছে? ঠিক আছে। তারপর হচ্ছে, তারপর আমরা যদি বলি যে স্নিগ্ধ, স্নিগ্ধটা মেয়েদের নাম হয়ে যায়, তাই না? যেমন মাহি, মাহি আমার একটা ছেলে ফ্রেন্ডের নাম আছে, মেয়ে না কিন্তু, ছেলে ফ্রেন্ডের নাম মাহি আছে। তারপরে যদি আশিক বলি, আশিক একটা বাবা হতে পারে। তাহলে খেয়াল করে দেখেন, বাসার ভাইও একজন বাবা হতে পারে, মাহিও একজন বাবা হতে পারে, আশিকও কিন্তু একজন বাবা হতে পারে। তাহলে এই ফাদার শব্দটাকে ভাঙলে আমি বাসার পাচ্ছি, মাহি পাচ্ছি, আশিক পাচ্ছি, কিংবা কমেন্টে আরও 2-4 জন ছেলের নাম আমরা একটু বলে দিই, ঠিক আছে? এমটি ইসলাম পাচ্ছি, এবাদুল ভাই পাচ্ছি, তৈয়ব ভাই পাচ্ছি, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা বিভিন্ন, সাদ্দাম হোসেন ভাই আছেন, বলেছেন আমার বাবা হওয়ার ইচ্ছা আছে, ভালো কথা, ঠিক আছে? আর কি আছে? মুয়াজ ভাই আছেন, ফাইজ রব্বি আছেন, বারে বাপরে বাপ, বাবা হওয়ার ইচ্ছা এদিকে অনেক মানুষের। তো খেয়াল করে দেখেন, সবাই কিন্তু আমরা এই বাবার, ফাদার শব্দটাকে ভাঙলে পাচ্ছি। তার মানে ফাদার একটা কমন নাউন, কমন নাউন ভাগের যোগ্য, আর কমন নাউনকে ভাঙলে আমরা এক একটা প্রপার নাউন পেয়ে যাচ্ছি, ঠিক আছে? বোঝা গেল? সেম ভাবে সিস্টার, সিস্টারের বেলায় আমরা কি কি বলতে পারি? যেমন আপনাদের সিস্টার, আমার না, মিম, মিম আমার ওয়াইফ, আমি সিস্টার বলবো না, আপনাদের সিস্টার, ঠিক আছে? মিম হতে পারে একজন সিস্টার, একজন হতে পারে কি রহিমা, একদম জাতীয় নাম, ঠিক আছে? রহিমা হতে পারে, তারপর কি নাজিয়া হতে পারে। খেয়াল করে দেখেন তো এই নামগুলো, তাহলে সিস্টারকে ভাঙলে আমরা কি পাচ্ছি? মিম, রহিমা, নাজিয়া। তার মানে কমন নাউনকে ভাঙলে আমরা এক একটা প্রপার নাউন পাই। প্রুভড, প্রমাণ হয়ে গেল? বলেন, বুঝেছেন? আমাকে বলেন। এখন আমাকে বলেন তো, এখন আমাকে বলেন তো, আর কোনোদিন প্রপার নাউন আর কমন নাউনের মধ্যে ঝগড়া লাগবে, ভেজাল লাগবে? ভেজালের জায়গা কিন্তু আরও আছে, ভেজালের জায়গা আরও আছে। সেগুলো কোন জায়গাতে? কালেকটিভ এবং ম্যাটেরিয়ালে যখন যাব তখন ভেজাল লাগতে পারে, ঠিক আছে? আমরা একটু চলে যাই পরবর্তী অংশে। ওয়াচিং উইথ কনসেন্ট্রেশন, মিজানুর রহমান মুক্তা ভাই, থ্যাংক ইউ সো মাচ। মিজানুর রহমান ভাই খুবই ভালো করছেন আপনি, আপনার ক্লাসগুলো মাঝে মাঝে আমি দেখি। মিজানুর রহমান ভাই আমাদের স্পোকেন ব্যাচের একজন স্টুডেন্ট ছিলেন, এখন নিজেই একটা আইএলসের সেন্টারে পড়ায়, ব্রিটিশ কাউন্সিলের। মাঝে মাঝে ওনার ভিডিওগুলো আমি দেখছি। থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দিস ক্লাস। তাহলে আমরা এটা বুঝে ফেললাম, কোনো সমস্যা আছে? নাই। তাহলে এবার আমরা যে জায়গাতে চলে যাব স্যাররা, সেটা কি? সেটা হচ্ছে কালেকটিভ নাউন। কি? কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন। আচ্ছা আমাকে বলেন তো কালেকটিভ মানে কি? আচ্ছা আমরা কালেকশন কথাটা কখন ব্যবহার করি আমাকে বলেন। ধরেন আপনি একজন কি বলে সেলসম্যান, একজন সেলসম্যান। সেলসম্যানরা কি করে? সারাদিন শেষে, বিক্রির পর সারাদিন শেষে দোকানে দোকানে গিয়ে তারা কি করে? টাকাগুলো কালেক্ট করে, তাই না? এখন আপনাকে বলা হলো যে তুমি টাকাগুলো সংগ্রহ করে আনো। তাহলে কালেকটিভ কখন বলবো? এখানে মূলত সংগ্রহ বোঝাবে। আর সংগ্রহ মানেই কিন্তু কোনো কিছুকে একত্র করা বোঝায়। কি বোঝায়? সংগ্রহ মানে কোনো কিছুকে কি একত্র করা বোঝায়। তার মানে কালেকটিভ দ্বারা কোনো কিছু একত্রে থাকা বোঝাবে। কালেকটিভ দ্বারা কি বোঝাবে? একত্রে থাকা বোঝাবে। বাঞ্চ অফ জিনিস, তার মানে অনেকগুলো জিনিস একসাথে থাকা বোঝাবে। তার মানে এমন কোনো নাউন যেগুলো দ্বারা অনেকগুলো ব্যক্তি কিংবা অনেকগুলো বস্তুকে একসাথে বোঝায়, সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। কি বলবো? ভালো করে বোঝেন।
অনেকগুলো নাউন, অনেকগুলো মানুষ, অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো বস্তু যদি একসাথে একটা নামে প্রকাশ পায় তবে সেটার নাম হবে কালেকটিভ নাউন। ভালো করে দেখেন, একজন আমাকে প্রপার নাউনের ক্ষেত্রে বলেছিল যে স্যার পুলিশ, পুলিশ কি কালেকটিভ প্রপার নাউন হবে? দেখেন POLICE, পুলিশ কিন্তু একজনকে আমরা পুলিশ বলতে পারি না। পুলিশ একটা বাহিনীর নাম। কি? এটা একটা বাহিনীর নাম। খেয়াল করে দেখেন, পুলিশ একটা বাহিনীর নাম। তাহলে এখানে পুলিশ দ্বারা মূলত অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। পুলিশ কি? পুলিশ দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। টিম, টিম মানে কি? দল। আচ্ছা দল কি একজন হয়? দল কি দুইজনে হয়? তাহলে দল দুইজনে হয়, এক্স্যাক্টলি, একজনে হতে পারে না। তার মানে একের অধিক যদি হয় তাহলে আপনি বুঝবেন এই টিম শব্দটা দ্বারা অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে, এই কারণে এটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। সেম ভাবে আর কি কি আছে? আর্মি, কি কি আছে? যেমন আর্মি, ঠিক আছে। তারপর আরো আছে কি? মিটিং, তারপর আছে কমিটি, ঠিক আছে। কমিটি বানানটা এরকম হবে, কমিটি। খেয়াল করে দেখেন, তারপর আছে কি? আরো একটা আছে জুরি। এটা আমি বোঝাচ্ছি, এটা আমাদের কোশ্চেনে আসবে। দেখেন আর্মি মানে কি? আর্মি মানে কিন্তু খেয়াল করে দেখেন, একজনকে আমরা আর্মি বলি না। আর্মি মানে অনেকগুলো ব্যক্তি, একটা ফোর্স, অনেকগুলো ব্যক্তি মিলে একটা ফোর্স গঠন করে এবং সেই ফোর্সটাকে আমরা আর্মি বলছি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? অনেকগুলো ব্যক্তি মিলে একটা নাম প্রকাশ পাচ্ছে। কমিটি, কমিটি মানে সংঘ। খেয়াল করে দেখেন তো, যখন কমিটি বলি এক কমিটিতে 4 জন 5 জন 10 জন ব্যক্তি থাকে, অনেকগুলো ব্যক্তি মিলে একটা কমিটি গঠন করে। মিটিং সভা, একটা সভা হলে অনেকগুলো ব্যক্তি সেখানে থাকে। জুরি, এই জুরি মানে হচ্ছে বিচারকের দল। বিচারকের দল বলি না আমরা। জুরি সিস্টেমটা বাংলাদেশে নাই, এটা আপনি হচ্ছে আমেরিকাতে দেখবেন বা ব্রিটিশদের যে জাস্টিস সিস্টেম আছে সেখানে আছে। আমেরিকাতে কি করে? একজন মেইন জাজ থাকে এবং তার পাশে অনেকগুলো আবার বিচারক থাকেন। ওই বিচারকদের প্রত্যেকের আলাদা রায় থাকে, তারা মিলে সব মিলিয়ে একটা রায় দেয় আর কি। তো ওই যে বিচারকদের গ্রুপ আছে না, ওই গ্রুপটাকে বলা হয় জুরি। তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো? অনেকগুলো বিচারক মিলে একটা জুরি গঠন করে। ক্লিয়ার? তাহলে বুঝতেই পারছেন যে যখন কালেকটিভ মানে হচ্ছে একত্রে বোঝাবে, যখন একত্রে অনেকগুলো মানুষ দ্বারা একটা নামে প্রকাশ করবে, অনেকগুলো বস্তু দ্বারা একটা নামকে প্রকাশ করবে, তখন আমরা সেটাকে আমরা বলবো কালেকটিভ নাউন। ক্লিয়ার? কি বলবো সেটাকে? কালেকটিভ নাউন। ভেরি গুড। স্টুডেন্ট, ডক্টর, এগুলো কি হবে না? স্টুডেন্টস, ডক্টর কালেকটিভ নাউন হবে না। স্টুডেন্টস হবে হচ্ছে কমন নাউন। স্টুডেন্ট হবে কমন নাউন, কারণ কমন নাউনকে আমরা যদি স্টুডেন্টকে বিভক্ত করি, খেয়াল করে দেখেন আমরা কি পাচ্ছি? স্টুডেন্ট একটা সাধারণ নাম। স্টুডেন্ট কি? একটা ব্যক্তির সাধারণ নাম হতে পারে। যেমন আমি একজন স্টুডেন্ট, আমার নাম লিমন, কিন্তু লিমনের একটা সাধারণ নাম হচ্ছে স্টুডেন্ট। ক্লিয়ার? ভেরি গুড। গভর্নর, ডাকাত, গভর্নর হতে পারে না তো? গভর্নর তো একজন ব্যক্তি হতে পারে, ঠিক আছে। ডাকাতও একজন ব্যক্তি হতে পারে, ডাকাতও কিন্তু একজন ব্যক্তি হতে পারে। ডাকাত এবং গভর্নর এগুলো কমন নাউন, ঠিক আছে। গভর্নর, ডাকাত এগুলো হচ্ছে কমন নাউন, মাথায় রাখতে হবে। ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম আলমগীর ভাইয়া, ভালো আছেন? আচ্ছা, তাহলে কালেকটিভ নাউন আমরা বুঝলাম। কালেকটিভ নাউনে কোনো প্রবলেম আছে? আছে? নাই। আরেকটা জিনিস একটু আপনাকে বলি, মাথায় রাখবেন। এই যে জুরি কথাটা বলা আছে না, এই জুরি দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে। এই জুরি মানে হচ্ছে বিচারকের দল, বিচারক এর দল। মাথায় রাখবেন, বিচারক মণ্ডলী বা বিচারকের দল। এই জুরি কথাটা, এই শব্দটা মাথার মধ্যে গেঁথে নেন। আপনি প্রশ্ন সলভ করার সময় এই শব্দটা বারবার পেয়ে যাবেন, ঠিক আছে। দেখেন এর পরবর্তীতে আমাদের রয়েছে ম্যাটেরিয়াল নাউন। কি আছে? ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল মানে কি? আমরা অনেক সময় বলি যে ম্যাটেরিয়ালিস্টিক লাইফ। ম্যাটেরিয়াল মানে হচ্ছে বস্তুবাচক জিনিস। তার মানে আচ্ছা আমাকে বলেন তো, আমরা যখন রান্না করি, আপনাকে বলা হলো যে আচ্ছা তুমি কি পুডিং রান্না করতে পারবা, তুমি কি মুরগির মাংস রান্না করতে পারবা, তুমি কি বিরিয়ানি রান্না করতে পারবা? তখন ধরেন আপনি বললেন যে হ্যাঁ আমি পারি। এবার আপনাকে আমি বললাম আচ্ছা বলেন তো কি কি ম্যাটেরিয়াল লাগে। তার মানে ম্যাটেরিয়াল শব্দটা ব্যবহার করা হয় উপাদান অর্থে। ম্যাটেরিয়াল শব্দটা ব্যবহার করা হয় কি অর্থে? উপাদান অর্থে, তাই না? খেয়াল করে দেখেন, তার মানে ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে উপাদানবাচক নাম। ম্যাটেরিয়াল নাউন মানে কি? উপাদানবাচক নাম। এই ম্যাটেরিয়াল নাউন দুই রকম হতে পারে, আই মিন দুইটা বৈশিষ্ট্য থাকলে একটা ম্যাটেরিয়াল নাউন হতে পারে। একটা হচ্ছে হয় এটা একটা উপাদান হবে, কি হবে? একটা উপাদান হবে এবং সেটা অবশ্যই একটা বস্তু হতে হবে। ব্যক্তি কখনো ম্যাটেরিয়াল নাউন হতে পারে না, ব্যক্তি কখনো ম্যাটেরিয়াল নাউন হতে পারে না। আর একটা কথা মাথায় রাখবেন যে ম্যাটেরিয়াল নাউনগুলো মোস্ট অফ দ্য টাইম আনকাউন্টেবল নাউন হয়। বস্তু বাট মোস্ট অফ দ্য টাইম আনকাউন্টেবল। আনকাউন্টেবল মানে কি? যেগুলো গণনা করা যায় না,
ঠিক আছে, এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবেন। একটা হচ্ছে উপাদান হবে কোনো কিছুর উপাদান, আর একটা হবে বস্তু। যেমন আপনাকে যদি আমি বলি যে পিঠা, পিঠা মানে কি? কেক, তাই না? কেক। আচ্ছা আমাকে বলেন কেকটা কি নাউন? কেকটা একটা প্রপার নাউন, তাই না? কেকটা কি একটা প্রপার নাউন। আবার ইন আ সেন্স কেকটা কিন্তু একটা কমন নাউনও হতে পারে। কেকটা একটা কমন নাউনও হতে পারে, আমরা কমন নাউন হিসেবে এটাকে ধরি। কারণ কি টাইপের কেক? কেক মিষ্টি কেক হতে পারে, টক কেক হতে পারে, কিংবা ভ্যানিলা কেক হতে পারে, কিংবা স্ট্রবেরি কেক হতে পারে। কেকের বিভিন্ন ধরন থাকতে পারে। তাহলে কেককে আমি ধরলাম একটা কমন নাউন, খুবই ভালো কথা। এখন এই কেককে বানাতে আমাদের কি লাগে? কেক বানাতে আমাদের কি লাগে? সুগার লাগে না? সুগার, চিনি লাগে। কেক বানাতে আমাদের কি লাগে? আটা লাগে, ফ্লোর। তারপর আর কি লাগে? পানি লাগে, ওয়াটার। কেক বানাতে আমাদের পানি লাগে। আর কি লাগতে পারে কেক বানাতে বলেন তো? আপনারাই জানেন, রং লাগে, তাই না? কালার। খেয়াল করে দেখেন তো এই সবগুলো জিনিস তাহলে কেক বানানোর উপাদান না? এগুলো কেক বানানোর উপাদান না? তাহলে এই যে সবগুলো নাউনকে আমরা কি বলবো? এই সবগুলো নাউনকে বলবো ম্যাটেরিয়াল নাউন। যেমন সুগার, ফ্লোর, ওয়াটার, ঠিক আছে, এগুলোকে আমরা বলবো কি? ম্যাটেরিয়াল নাউন। আরও একটা উদাহরণ আপনাকে দিয়ে দিচ্ছি আমি। যেমন আপনি ধরেন একটা ইয়াররিং বানাইলেন, ইয়াররিং, ঠিক আছে? ইয়াররিং মানে কি? কানের দুল, তাই না? ইয়াররিং মানে কি? কানের দুল। ধরেন এটা একটা কমন নাউন, কারণ কানের দুল বিভিন্ন প্রকার হতে পারে। ইয়াররিং বানাইলেন, এখন ইয়াররিং বানাইতে আপনি কি ব্যবহার করেছেন? আপনি বললেন যে আমার ইয়াররিংটা গোল্ডের, সোনার, এবং আপনার বান্ধবী বললো যে আমার রিংটা হচ্ছে সিলভারের, আরেকজন বললো না আমার রিংটা হচ্ছে কি? আয়রনের বা আয়নের, ঠিক আছে, আয়ন উচ্চারণ হয়। তাহলে দেখেন তো খেয়াল করে, একটা ইয়াররিং কি দিয়ে বানানো? গোল্ড দিয়ে, সিলভার দিয়ে, আয়রন দিয়ে। তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো উপাদান না? এগুলোকে আমরা বলি ম্যাটেরিয়াল নাউন। ক্লিয়ার? বোঝা গেল? বোঝা গিয়েছে? কনসেপ্ট ক্লিয়ার? টক কেক কি ভাই? আবু বকর ভাই আমি কখনো খাইনি টক কেক, মুখে চলে আসছে আর কি। আপনারা যদি কেউ টক কেক কখনো খেয়ে থাকেন আমাকে একটু বলবেন, জানাবেন, ঠিক আছে? ইয়েস স্যার, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা ম্যাটেরিয়াল নাউন সম্পর্কেও বিস্তারিত খুব সুন্দর করে জেনে নিলাম, তাই না? আর কোনো কথা আছে? আচ্ছা এবার আমাকে বলেন তো টেবল, এইটা আর উড, এই দুইটার মধ্যে কোনটা কি নাউন? এটা আপনাদের জন্য কুইজ। বলেন, দ্রুত কমেন্টে উত্তর জানান। টেবল এটা কি নাউন এবং উড এইটা কি নাউন? দ্রুত কমেন্ট করে জানান। এই ফাঁকে আমি একটু আপনাদের বলতে থাকি যে আমাদের কিন্তু 0 থেকে স্পোকেন ইংলিশের যে ব্যাচটা আছে, 0 থেকে অনার্গল ইংলিশ, এই ব্যাচের ভর্তি আজকে থেকে শুরু হচ্ছে। আপনি যদি একদম একটা বাক্য তৈরি করতে না পারেন, এতই দুর্বল হন, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট, আমাদের সাথে যুক্ত হবেন। আমরা পুঙ্খানুপুঙ্খভাবে 0 থেকে আপনাকে স্পোকেনটা ধরে শেখাবো আমাদের এই ব্যাচে। সো এটা ভর্তি শুরু হয়েছে। বিস্তারিত জানতে কি করতে হবে? আমাদের যে পেজ আছে এখানে মেসেজ করতে হবে, অথবা আপনি চাইলে আমাদের যে নাম্বারটা আছে হেল্পলাইন, ক্লাসের পর এই হেল্পলাইন নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? এই হেল্পলাইন নাম্বারে ক্লাসের পর যোগাযোগ করতে পারেন। বলেন টেবল এবং উড কোনটা কোন নাউন একটু দেখি। আচ্ছা সামি ভাই বলেছেন টেবল হচ্ছে কমন নাউন, উড ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা টেবল কমন, ভেরি গুড। টেবল হচ্ছে কমন নাউন, কারণ কি? টেবলটা বিভিন্ন রকম হতে পারে, টি টেবল হতে পারে, তারপর হচ্ছে আপনার অন্য বসার টেবিল হতে পারে, তারপরে হচ্ছে আপনার আরো অনেক ধরনের টেবিল আছে, তাই না? টেবিলের প্রকারভেদ, টেবিলকে ভাঙলে আমরা বিভিন্ন ধরনের টেবিল পাই। আর উডটা হচ্ছে উড দিয়ে টেবিলটাকে বানানো হয়। তাহলে উড একটা ম্যাটেরিয়াল না, উপাদান, এই কারণে উডটাকে আমরা বলবো ম্যাটেরিয়াল নাউন। ভেরি গুড। আচ্ছা বোরিং ফিল করছেন কারা একটু হাত তোলেন তো। ক্লাস কি ভালো লাগছে? আমি কি কন্টিনিউ করব? আমাদের আরেকটা নাউন আছে, ম্যাটেরিয়াল নাউন তো শেষ গেল, আমাদের আরেকটা নাউন আছে এরপর, দুইটা নাউন আছে, নাউন অফ মাল্টিটিউড, এবং আরেকটা নাউন আছে কি আমাদের কম্পাউন্ড নাউন। এই দুইটা নাউন এর পরে আমরা কোশ্চেন ব্যাংক সলভে যাব, ঠিক আছে? ক্লাস ভালো লাগছে? ক্লাসকে আমি কন্টিনিউ করব, আমাকে বলেন। আপনারা বললে আমি ক্লাস কন্টিনিউ করব এবং ক্লাসটা অনেকক্ষণ নিব। ক্লাসটা নেওয়ার পর আবার ক্লাসে কোশ্চেন ব্যাংকও সলভ হবে ইনশাআল্লাহ, ঠিক আছে? টেবল ইজ কমন নাউন, ভেরি গুড। আমাকে একটু বলেন যে ক্লাস আমরা কন্টিনিউ করছি, ওকে?
স্যার ক্লাস আর কত সময়? আমরা ক্লাস করতে থাকবো, দেখি কতক্ষণে শেষ হয় এটা। ওকে ওকে, শুরু করছি আমরা। এর পরবর্তী নাউনটা আমাদের রয়েছে, which is that noun of multitude। কি বলছি আমরা? noun of multitude। এটা আপনি অনেক বই খুঁজে পাবেন না, কিংবা এটা নিয়ে আপনার খুব বেশি কথাবার্তা মানুষ বলে না, খুব বেশি চেনা জানা একটা নাউন নয় এটা। দেখেন আমরা কি বলেছিলাম, নাউন অফ মাল্টিটিউড মূলত কালেকটিভ নাউনেরই একটা আলাদা ফর্ম। নাউন অফ মাল্টিটিউড কি? কালেকটিভ নাউনেরই হচ্ছে একটা আলাদা ফর্ম। আচ্ছা আমাকে বলেন তো, কমিটি আমরা বলেছিলাম না? কমিটি কি নাউন বলেন তো? কমিটি আমরা বলেছিলাম একটা কালেকটিভ নাউন, এবং আমরা বলেছিলাম জুরিও হচ্ছে একটা কালেকটিভ নাউন, তাই না? এগুলো কালেকটিভ নাউন, কিন্তু যখন কমিটিকে বিভক্ত করা বোঝাবে, জুরিকে বিভক্ত করা বোঝাবে। আচ্ছা কমিটি মানে তো একটা সংঘ, একটা অনেকগুলো মানুষ একত্রিত বোঝায়। জুরি মানেও কিন্তু অনেকগুলো বিচারক একত্রিত বোঝায়, কিন্তু যখন এই নাউনটাকে একটা বাক্যের মধ্যে বিভক্ত করা বোঝাবে, যেমন আমরা বলি যে কমিটি আর divided into two parts। দ্য কমিটি, তখন আমাদের সামনে দি ব্যবহার করতে হবে, দ্য কমিটি আর, এবং কমিটির পর তখন আবার আর ব্যবহার করতে হবে। দেখেন কালেকটিভ নাউনগুলো সবসময় সিঙ্গুলার ধরা হয়। কালেকটিভ নাউনগুলো কি? যেমন আর্মির পর ইজ হয়, আর্মির পর কি হয়? আর্মির পর আর্মি ইজ বলা হয়, পুলিশ ইজ বলা হয়। এই কালেকটিভ নাউনগুলো দ্বারা অনেকগুলো ব্যক্তি বস্তু বোঝালেও, অনেকগুলো মানুষ বোঝালেও এগুলো সবসময় সিঙ্গুলার ধরা হয়, এটা মাথায় রাখবেন। তার মানে কমিটি, এই কমিটিটাও একটা সিঙ্গুলার হওয়ার কথা ছিল, কিন্তু সিঙ্গুলার কেন হলো না? কারণ কমিটিকে আমরা ডিভাইড করেছি। কি করেছি? ডিভাইড শব্দটা দ্বারা বিভক্ত করেছি। আচ্ছা আমাকে বলেন, কমিটির মানুষগুলোকে যখন আমরা ডিভাইড করব, বিভক্ত করব দুইটা পার্টে, তিনটা পার্টে, তিনটা গ্রুপে, তখন প্লুরাল হয়ে যাবে না? তখন এই জন্য প্লুরাল হওয়ার কারণে আমরা আর ব্যবহার করলাম। আর যখন একটা কালেকটিভ নাউনকে একটা বাক্যের মধ্যে বিভক্ত করা বোঝায়, ডিভাইড করা বোঝায়, তখন ওই কালেকটিভ নাউনটা হয়ে যায় নাউন অফ মাল্টিটিউড। কি হয়ে যায়? নাউন অফ মাল্টিটিউড। এটা একটু মাথায় রাখতে হবে। ওকে আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। ওকে ভেরি গুড। তাহলে আমরা এইটুকু বুঝলাম। একটু বলেন তো, তাহলে নাউন অফ মাল্টিটিউড কখন হবে? যদি কোনো কালেকটিভ নাউনকে কোনো বাক্যের মধ্যে বিভক্ত করা বোঝায়। যেমন আমরা যদি বলি দ্য জুরি আর, কি বলি? দ্য জুরি আর ডিভাইডেড by their opinion। The jury are divided by their opinions, অর্থাৎ তাদের মতামত দ্বারা জুরিটা কি? বিভক্ত হয়ে গেল, ডিভাইড হয়ে গেল। আচ্ছা জুরি মানে কি? বিচারক মণ্ডলীর একটা দল, যেটা কালেকটিভ নাউন ছিল, কিন্তু কালেকটিভ নাউনের থাকার পর এই ডিভাইড দ্বারা কি বোঝানো হয়েছে? এটাকে বিভক্ত করা বোঝানো হয়েছে। এর ফলে এখানে আমরা ইজের পরিবর্তে আর ব্যবহার করলাম, এবং অ্যাট দ্য সেম টাইম তখন জুরি আর কোনো কালেকটিভ নাউন থাকবে না, এটা হয়ে যাবে নাউন অফ মাল্টিটিউড। কথা কি বোঝা গিয়েছে? তখন এটা কি হয়ে যাবে? নাউন অফ মাল্টিটিউড। ক্লিয়ার স্যার? এইটা কি ক্লাস 1? জি, গ্রামারের এটাই প্রথম ক্লাস, গ্রামারের এটাই প্রথম ক্লাস, ঠিক আছে? ক্লিয়ারলি আমরা বুঝতে পেরেছি। এটাকে আমরা বলছি নাউন অফ মাল্টিটিউড, এটা আমরা বুঝলাম। আর কোনো সমস্যা আছে? সমস্যা নাই। এবার আমরা আরেকটা জিনিস শিখব, which is that compound noun। কম্পাউন্ড নাউন, ঠিক আছে? এটা আমাদের লাস্ট নাউন, যার পর এই নাউনটার পরে আমাদের কোশ্চেন ব্যাংক সলভে আমরা চলে যাব। এই নাউনটার পরে আমরা কোশ্চেন ব্যাংক সলভে চলে যাব। দেখেন কম্পাউন্ড নাউন আমরা কাকে বলছি? কম্পাউন্ড কথার অর্থ কি? অনেকগুলো জিনিস একসাথে থাকবে। তার মানে এখানে যে জিনিসটা হবে, দুইটা বা তিনটা নাউন একসাথে কাজ করবে। যদি দুই বা ততোধিক নাউন মিলে যখন একটি নাউন গঠন করে, দুই বা ততোধিক নাউন মিলে যখন একটি নাউন গঠন করে, তখন আমরা তাকে কি বলবো বলেন তো? দুই বা ততোধিক নাউন। তার মানে নাউনটা কি? দুইটা হতে হবে, অথবা তিনটাও থাকতে পারে, বা চারটাও থাকতে পারে, নাম্বার ডাজন্ট ম্যাটার, কিন্তু একটা হবে না, একের অধিক হবে। যদি একের অধিক কোনো নাউন মিলে একটা নাউন গঠন করে, তখন সেটাকে আমরা বলি কম্পাউন্ড নাউন। আমি উদাহরণ দিচ্ছি, দেখেন আমি
উদাহরণ দিচ্ছি। হ্যাঁ আচ্ছা, কোয়েশ্চেনগুলো আমি একটু পরে নিচ্ছি আপনাদের, একটু পরে আমি আপনার প্রত্যেকটা প্রশ্ন নিব। দেখেন দেখেন তো আমাকে বলেন, পুলিশ একটা নাউন না? পুলিশ একটা নাউন এবং তার সাথে ম্যান একটা নাউন, তাই না? এই দুইটা মিলে আমরা একসাথে বলতে পারি পুলিশম্যান, পুলিশম্যান বলতে পারি। সেম ভাবে দেখেন আর্মি, আর্মি একটা নাউন প্লাস পার্সন একটা নাউন, তাই না? আর্মি আমরা একসাথে বলতে পারি না আর্মি পার্সন? আর্মি পার্সন আমরা বলি না যে মাই ফাদার ইজ অ্যান আর্মি পার্সন, ঠিক আছে? এক্স্যাক্টলি, ক্লাসরুম, ঠিক আছে, ওয়াটার বটল, এই কম্পাউন্ড নাউন এগুলোকে বলি। দেখেন আর্মি পার্সন, তারপর হচ্ছে পুলিশম্যান, এগুলোকে আমরা কম্পাউন্ড নাউনের মধ্যে ফেলতে পারি। আরো এক প্রকার যেটা আপনারা জানেন কম্পাউন্ড নাউন হিসেবে, সেটা কি সবচেয়ে বহুল আলোচিত, যেমন আমরা অনেক সময় বলি শ্বশুরের ইংরেজি কি? ফাদার, ফাদার ইন ল। শাশুড়ির ইংরেজি কি? মাদার ইন ল। তাহলে খেয়াল করে দেখেন ব্রাদার ইন ল, শালার ইংরেজি ব্রাদার ইন ল, এইরকম দেখেন তো একাধিক শব্দ মিলে একটা নাউন গঠন করেছে। মাদার ইন ল, ফাদার ইন ল, এগুলোকে আমরা বলছি কম্পাউন্ড নাউন। বোঝা গেল? তাহলে কম্পাউন্ড নাউন ইজি না? ইজি না আমাকে একটু জানাতে হবে, বলেন। থ্যাংক ইউ। আপনাদের অনলাইন স্পোকেন ব্যাচ কয়টা থেকে? আমাদের অনলাইন স্পোকেন ব্যাচের ক্লাস শুরু হয় রাত 8টা থেকে, বাংলাদেশ টাইম রাত 8টা থেকে রাত 9:30 পর্যন্ত। আরও যদি বিস্তারিত জানতে চান আমাদের পেজে একটা মেসেজ করতে হবে। ওকে, ইজি, এক্স্যাক্টলি, খুব ইজি ছিল। তাহলে কম্পাউন্ড নাউন আমরা শিখলাম, নাউন অফ মাল্টিটিউড শিখলাম, তারপরে প্রপার, কমন, ম্যাটেরিয়াল, এগুলো সব শিখে ফেললাম, তাই না? অ্যাবস্ট্রাক্ট নাউনও কিন্তু আমরা শিখে ফেলেছি। নাউন নিয়ে আর কোনো কথাবার্তা খুব একটা আমাদের নাই। আরেকটা নাউন আছে, নাম হচ্ছে ভার্বাল নাউন, তবে এই নাউনটা আমরা এখন শিখব না। ভার্বাল নাউনটা কানেক্টেড হচ্ছে ভার্বের সাথে। কার সাথে কানেক্টেড? ভার্বের সাথে। এই ভার্বাল নাউনটা আমরা শিখব যে ক্লাসগুলোতে আমরা জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল শিখব। জিরান্ড শিখবো, ইনফিনিটিভ শিখবো, পার্টিসিপল শিখবো, ওই ক্লাসের মধ্যে আমরা ভার্বাল নাউনটা শিখবো। কারণ জিরান্ড, ইনফিনিটিভ, পার্টিসিপল না বুঝলে আপনি ভার্বাল নাউনটা বুঝবেন না। এজন্য আমি এই ক্লাসে ভার্বাল নাউনটা দিব না, ঠিক আছে? আমরা চলে যাই প্রশ্নতে, ঠিক আছে? আমরা প্রশ্নগুলো দেখবো, আপনারা সবাই একটু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন। ঠিক আছে, এই প্রশ্নগুলো যদি পারেন তাহলে কিন্তু মনে করবেন যে আপনি যে কোনো জবের এক্সামের জন্য মোটামুটি এই টপিক থেকে মার্ক পেয়ে যাবেন, মার্ক মিস হবে না, এই টপিকটা আপনার ক্লিয়ার, ঠিক আছে? প্রথম প্রশ্ন আমাদের জন্য দেখেন, দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। এটা বাংলাদেশ ব্যাংকের এডি পোস্টের জন্য এসেছিল 2001 সালে। কি? দেয়ার আর ড্যাশ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। খুবই ইজি। উত্তর কি হবে বলেন তো? উত্তর কি হবে? 2, 8, 3। আমি একটু আগেই বলেছি, ক্লাসে দেখিয়ে দিয়েছি। উত্তর হবে হচ্ছে 8। উত্তর কি হবে? 8, তাই না? ওকে, এরপর আমাদের জন্য রয়েছে কি, খেয়াল করে দেখেন তো। এরপর আছে কি? দ্য ওয়ার্ড। এখানে ডাব্লিউটা একটু ভুল হয়েছে। দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ ইজ, এই যে শব্দটা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? ভালো করে বোঝেন। এটা ইসলামিক ইউনিভার্সিটির বি ইউনিট এসেছিল 12 এবং 13 সালে, 12-13 সেশনে। কি বলা আছে? দ্য ওয়ার্ড অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ শব্দটা এইটা কি, কোন পার্টস অফ স্পিচ? আমি কমেন্টগুলো একটু দেখতে চাই, কি হবে বলেন তো? অ্যাডজেক্টিভ এটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা বলেন, দ্রুত বলে ফেলেন। না, ভুল হচ্ছে। একজন বলেছে প্রোনাউন। প্রোনাউন কিন্তু হবে না। অ্যাডজেক্টিভ নিজেও কিন্তু একটা নাউন। অ্যাডজেক্টিভ কি? নিজেও একটা নাউন, ভুল করা যাবে না। অ্যাডজেক্টিভ নিজেও একটা নাউন, কারণ অ্যাডজেক্টিভটা একটা পার্টস অফ স্পিচের নাম, তাই না? আচ্ছা আমাকে বলেন তো, নাউন, এই যে নাউন, এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন এই শব্দটা কোন পার্টস অফ স্পিচ? আচ্ছা, নাউনটা একটা পার্টস অফ স্পিচের নাম না? আমি কি বলেছিলাম, পৃথিবীতে যে কোনো কিছুর নামকে আমরা নাউন বলবো। তাহলে নাউন এটাও তো একটা নাম, এই কারণে নাউনটাও একটা নাউন হবে। শুনতে খুব খুব মানে হিজিবিজি লাগে না? নাউনটাও একটা নাউন, বিষয়টা কিন্তু এরকম। এই জন্য অ্যাডজেক্টিভ এটা একটা নাউন হিসেবে কাজ করবে, তার কারণ অ্যাডজেক্টিভ নিজেই কিন্তু একটা পার্টস অফ স্পিচের নাম। ক্লিয়ার? এরপর আছে আমাদের, খেয়াল করে দেখি আমরা কি বলা আছে। বলা আছে কি, which of the following is a proper noun? এটা কোথায় এসেছিল ভালো করে দেখেন। এটা এসেছিল হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটি, আপনার এখানে 5-6 সেশনে, এবং HSTU এটা সম্ভবত হাজী দানেশ সম্ভবত। আচ্ছা দেখেন 17-18-তে খেয়াল করে দেখেন,
হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, নিচের কোনটি প্রপার নাউন? রবীন্দ্রনাথ, কার, রেইন অর ফাস্ট? কোনটা? এই ফাস্ট মানে কিন্তু রোজা, এই ফাস্ট মানে কি রোজা। তাহলে আমাকে বলেন কোনটা প্রপার নাউন নিচের? ইজি। আচ্ছা, ভেরি গুড। একজন বলেছেন, নাহিদা হক বলেছেন যে রবীন্দ্রনাথ, তারপর মুসলিমা আব্বু বলেছেন যে এ হবে, বাকিয়া বলেছেন যে কার হবে, নাউন ইজ নাউন, ভেরি গুড। স্বর্ণা বলেছেন এ হবে। মিমাপুকে ক্লাস শেষে দেখতে চাই। মিমাপুকে এখন দেখার মতো অবস্থা নাই, মিমাপুর রান্নাবান্না করতেছে। মিমাপুর ক্লাস পাবেন আপনারা আগামী মঙ্গলবার নাগাদ পেতে পারেন, ঠিক আছে? খেয়াল করে দেখেন, তাহলে কি বললাম? হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন। প্রপার নাউন কোনটা? আমরা কি বলেছিলাম? প্রপার নাউন দ্বারা একটা আইডেন্টিটি বোঝাবে, একটা মানুষের আইডেন্টিটি বোঝাবে, বস্তুর আইডেন্টিটি বোঝাবে। দেখেন তো এখানে রবীন্দ্রনাথ একটা ব্যক্তির নাম না? রবীন্দ্রনাথ দ্বারা কিন্তু এই ব্যক্তিটাকে চেনা হয়, এই কারণে আমরা রবীন্দ্রনাথকে বলবো একটা প্রপার নাউন। খুব সিম্পল, তাই না? রবীন্দ্রনাথকে আমরা কি বলবো? একটা প্রপার নাউন। এরপরে আমাদের জন্য কি আছে দেখেন, খেয়াল করে দেখেন, নাম্বার 4, নাম্বার 4-এ বলা আছে দ্য পদ্মা ইজ আ বিগ রিভার, চুজ দ্য কারেক্ট পার্টস অফ স্পিচ অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। অর্থাৎ এই যে পদ্মা, এটার উচ্চারণ কিন্তু পদ্মা বলা যাবে না, পদ্মা হবে, বাংলায় পদ্মা বলা হয়। তাহলে পদ্মা শব্দটা নিচের কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়ে? এখানে এটা এসেছিল মূলত রাজশাহী ইউনিভার্সিটি 6 এবং 7 সেশনে, এবং অপশনে দেওয়া আছে কালেকটিভ নাউন হবে, প্রপার নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাকি প্রপার দুইবার পড়েছে নাকি? না, ও কালেকটিভ নাউন হবে, প্রোনাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন হবে নাকি প্রপার নাউন হবে? কোনটা হবে বলেন? বলেন বলেন বলেন। হ্যাঁ, হাজি মোহাম্মদ দানেশ, এক্স্যাক্টলি মনে পড়েছে। ওকে, থ্যাংক ইউ। বলেন বলেন। প্রপার নাউন, একজন বলেছে প্রপার নাউন হবে। আচ্ছা, পদ্মা ইজ এ বিগ রিভার, এটা একটা প্রপার নাউন, একজন বলেছে প্রপার নাউন। আচ্ছা, আপনারা কিন্তু কনফিউজড হয়ে যেতে পারেন। অনেকেই জানে যে প্রপার নাউনের আগে কোনো ডিটারমিনার বসে না, প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। এই কথাটা অনেকেই কিন্তু জানতো, তাই না? এই কথাটা কমপ্লিটলি ঠিক নয়। অনেক প্রপার নাউন আছে যাদের সামনে আর্টিকেল বসে। যেমন এখানে আমরা বলছি কি, দ্য পদ্মা ইজ এ বিগ রিভার, এখানে পদ্মাটা কিন্তু একটা প্রপার নাউন। পদ্মাটা কি একটা প্রপার নাউন, যার সামনে আমরা কি বসিয়েছি? দা বসিয়েছি। তাহলে এই বড় নদী কারণে আমরা দা বসিয়েছি, এটা কমন নাউন হওয়ার কারণে কিন্তু দা বসায়নি। তার মানে অনেকেই ভুল করে কিন্তু এখানে অন্য কিছু দিতে পারেন, যে পদ্মা, আমরা এটা যদি প্রপার নাউনই হতো তাহলে তো এর সামনে কি দি বসতো না, এরকম ভাবে চিন্তা করতে পারি, কিন্তু না, ভুল। পদ্মা একটা নদীর নাম, ওই নদীর আইডেন্টিটি বহন করছে, এই কারণে আমরা এটাকে কি বলবো? ডি নাম্বার। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে নাম্বার ডি, প্রপার নাউন। ওকে, ভেরি গুড। প্রপার নাউন, প্রপার নাউন সবাই মোটামুটি পারছেন না? ওকে, ভেরি গুড। তাহলে এটা হবে প্রপার নাউন। আচ্ছা, পরবর্তী প্রশ্নটা দেখেন কি বলা আছে, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল। এই প্রশ্নটা কয় জায়গায় এসেছে খেয়াল করেন, এই প্রশ্নটা কয় জায়গায় এসেছে একবার বুঝে দেখেন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, এই যে মেয়ে, গার্ল, আমি একটু আগে কিন্তু এটা উদাহরণ দিয়েছি। গার্ল হচ্ছে কোন ধরনের নাউন? এটা 10ম BCS এসেছিল, তারপর সাস্টে এসেছিল, রাজশাহী ইউনিভার্সিটিতে হাজি দানেশ এসেছিল 8-9-এ, 4টা জায়গাতে এই প্রশ্নটা এসেছে। আরও অনেকগুলো জায়গাতে এসেছিল, যেমন আপনার হচ্ছে উপজেলা সহকারী শিক্ষা অফিসার, এটাতেও এসেছিল। আমি ওই জিনিসগুলো লিস্টে কুলাই নাই জন্য আমি দেই নাই, শুধু প্রমিনেন্টগুলো এখানে দিয়েছি। তাহলে খেয়াল করেন, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল, গার্লটা এখানে কোন নাউনের মধ্যে পড়ে? প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট নাকি ম্যাটেরিয়াল? আমার ব্যাখ্যা, আমার ক্লাস যদি আপনি একটু হলেও বোঝেন তাহলে এই প্রশ্নটার সবাই সঠিক উত্তর দিবেন। গার্ল কমন নাউন, ভেরি গুড। রাদিয়া ইসলাম, সাইমা আপু বলেছেন, উম্মে তাজিয়া বলেছেন, মালিক ভাইয়া বলেছেন, রোদেলা মনি বলেছেন, সিদ্দিক ভাইয়া বলেছেন কমন নাউন, ভেরি গুড, ভেরি গুড। তাহলে এইটা হবে একটা কি নাউন? একটা কমন নাউন, কারণ গার্লকে ভাঙলে আমরা বিভিন্ন ধরনের কি গার্লের নাম পাই, বিভিন্ন ধরনের মেয়েদের নাম পাই, তাই না? আচ্ছা, তাহলে এখানে গার্লটা কি হবে? এই গার্লটা হবে একটা কমন নাউন। অ্যান্সার বি, অ্যান্সার হবে কি? বি নাম্বার। তাহলে আপনি কিন্তু BCS এর 1 মার্ক কনফার্ম করে ফেললেন, ঠিক আছে? এবার দেখেন, ঢাকা ইজ এ বিগ সিটি, এটা আসছিল প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায়, প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় 2010-এ, ঠিক আছে? এই পরীক্ষা 2010-এ এই কোশ্চেনটা হয়েছিল, ঢাকা ইজ এ বিগ সিটি। এখানে সিটি শব্দটি কোন প্রকার নাউন বলেন তো? সিটি শব্দটি কোন প্রকার নাউন? এখানে সিটি শব্দটি কোন প্রকার নাউন একটু বলতে হবে।
একটু বলেন সিটি শব্দটি কোন প্রকার নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন নাকি ম্যাটেরিয়াল নাউন? বাহ, সবাই বলছেন এটা হবে কালেকটিভ কমন নাউন। ভেরি গুড। তাহলে এটা হবে কি, সিটি শব্দটা এখানে একটা কমন নাউন। কি কারণে কমন নাউন? কারণ সিটিকে ভাঙলে আমরা বিভিন্ন শহরের নাম পাই, যেমন ঢাকা সিটি, রাজশাহী সিটি, রংপুর সিটি, বরিশাল সিটি। সিটিকে ভাঙলে এই নামটা থেকে আমরা বিভিন্ন ধরনের নাম পেয়ে যাই। তারপরের প্রশ্নটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। তারপরের প্রশ্নটাও কি অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কারণটা কি খেয়াল করে দেখেন তো। তার কারণ হচ্ছে যে এটা অনেকগুলো জায়গাতে এসেছিল। দেখেন কোন কোন জায়গায় এসেছিল। বলা আছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল কোন ধরনের নাউন? ক্যাটল কোন ধরনের নাউন? দেখেন কি বলা আছে, এটা 10ম BCS এসছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আসছে, জাহাঙ্গীরনগরে আসছে, কুমিল্লা ইউনিভার্সিটিতে আসছে, 4টা জায়গাতে এখানে। মাধ্যমিক সহকারী শিক্ষক 2019 সালের পরীক্ষাতেও কিন্তু এটা এসেছে। তাহলে দেখেন হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটলটা কি ধরনের নাউন? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাকি ম্যাটেরিয়াল? বলেন 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 বলেন। 8 নাম্বার বলেছে একজন, বলেছে 8 নাম্বার হবে কালেকটিভ। 7 নাম্বার বলেন আগে, 7 নাম্বার কি হবে? 7 নাম্বার কালেকটিভ বলেছেন, মুসলিমা আপু বলেছেন। তারপর হচ্ছে অনেকে এটা ভুল করছেন, কিন্তু অনেকে ম্যাটেরিয়াল বলছে, অনেকে কিন্তু কালেকটিভ বলছেন, অনেকে আবার কমনও বলছে। দেখি ভুল করা যাবে না, ভালো করে বোঝেন। ক্যাটেল মানে কি? ক্যাটেল কাকে বলা হয় বলেন? ক্যাটেল দ্বারা কিন্তু পাল বোঝায়। কিসের পালকে বোঝায়? গরুর পাল আছে না, গরুর পালকে বলা হয় ক্যাটেল। খেয়াল করে দেখেন, তাহলে ক্যাটেলকে আমরা কি বলছি? গরুর পালকে বলি ক্যাটেল। তাহলে এখানে তো একটা সমষ্টি বোঝাচ্ছে, অনেকগুলো গরু একসাথে বোঝাচ্ছে, এই কারণে এটা হবে কালেকটিভ নাউন। সি নাম্বার, অ্যান্সার হবে নাম্বার সি। অ্যান্সার হবে নাম্বার সি। যারা সি দিয়েছেন সঠিক উত্তর, যারা সি দিয়েছেন সঠিক উত্তর। ভেরি গুড। যারা সি অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক উত্তর। ওকে, আচ্ছা, পরবর্তী প্রশ্নটা আমাদের জন্য রয়েছে, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। ক্রাউড which form of noun the underline word is। এই যে আন্ডারলাইন ওয়ার্ডটা আছে, এটা কোন ধরনের নাউন? এখানে বলা আছে প্রপার, কমন, অ্যাবস্ট্রাক্ট, কালেকটিভ। বলে ফেলেন, দ্রুত বলে ফেলেন, আমি দেখতে চাই কত ব্রিলিয়ান্ট মানুষজন আছে। ক্লাস তো আমরা ধুমায়া করলাম, বুঝলাম সুন্দর করে, এটা দেখতে চাই। দেখেন কি বলা আছে, দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ। এখানে ক্রাউডটা কি ধরনের নাউন বলেন? গরুর পাল। আচ্ছা, এক্স্যাক্টলি গরুর পাল। একজন বলেছে, আচ্ছা কয়েকজন বলেছে সি নাম্বার অ্যান্সার। না, সি কেন অ্যান্সার হবে? ও, আগেরটা উত্তর দিচ্ছেন আপনারা। এটা বলেন, এটা বলেন, ক্রাউড এটা কি নাম, কি হবে? উত্তর হবে অনেকেই কালেকটিভ বলেছে, কালেকটিভ বলেছে, কালেকটিভ বলেছে। যারা কালেকটিভ অ্যান্সার দিয়েছেন তাদেরটা সঠিক, কারণ ক্রাউড মানে হচ্ছে মূলত কি বোঝায়? অনেকগুলো মানুষের ভিড়কে ক্রাউড বলা হয়। অনেকগুলো মানুষ যখন এক জায়গাতে ভিড় করে তখন তাকে ক্রাউড বলা হয়। তার মানে অনেকগুলো মানুষ একসাথে আছে, এই জন্য এটা কালেকটিভ হবে, কালেকটিভ নাউন। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গিয়েছে? ভেরি গুড। এর পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আমাদের জন্য, আমি আপনাদের জন্য 15টা কোয়েশ্চেন রেডি করেছি। আরও কিন্তু অনেক আছে, এমন না যে নাউন থেকে শুধুমাত্র এই 15টা প্রশ্ন এসেছে। আমি দেখতে চেয়েছিলাম যে আপনারা আমার ক্লাসটা কতটুকু বুঝেছেন, এই জন্য এই প্রশ্নটা রেডি করেছি আপনাদের জন্য। দেখেন 9 নম্বর প্রশ্ন বলা আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই বাক্যের মধ্যে এটাতে আপনারা সবাই ভুল করবেন, আমি বিশ্বাস করি এটাতে আপনারা সবাই ভুল করবেন। দেখেন আমি বলেছিলাম জুরি দিয়ে কোয়েশ্চেন আসে, কোথায় আসছে? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, হাজি দানেশে আসছে, 12, 13 এবং 14, 15 সেশনে এসেছিল এটা। তাহলে কি বলা আছে? 4টা বাক্য এখানে বলা আছে, the jury are arguing among themselves, the jury is arguing among themselves, the jury has argued among themselves, the jury has been arguing among themselves। এই 4টার মধ্যে কোনটা সঠিক? কোন বাক্যটা সঠিক বলে ফেলেন। একটু দেখতে চাই আপনাদের উত্তরগুলো। এই 4টার মধ্যে কোনটা সঠিক? আমি কি আরো একটু জুম করব নাকি? আমার কি জুম করা লাগবে আরো? আমি দেখতে পাচ্ছি আপনারা মনে হয় একটু ছোটখাটো দেখছেন, তাই না? আর একটু জুম করি না? আর একটু জুম করলে মনে হয় ভালো হয়। এবার দেখেন, এবার আপনাদের জন্য সুবিধা হবে। একটু বড় সড়ো করে দিয়েছি আমি, না হয় পর্দার বাইরে থেকে, কোনো সমস্যা নাই। আপনারা কোশ্চেন দেখেন, অনেকেই বি বলছে, অনেকেই এ বলছে। আচ্ছা, উত্তর বলবো। উম্মে জাজিয়া বলেছেন দ্য জুরি ইজ হবে। আচ্ছা, আমরা একটু পরেই দেখব। আমরা একটু দেখি, অনেকেই এটা ভুল করবেন, আমি জানি অনেকেই এটা ভুল করবেন। তারপর তানবীর তৌজা বলেছেন নাম্বার সি হবে।
আচ্ছা, তাহলে আমরা এটার উত্তরটা দেখি। এটার উত্তরটা কোনটা হবে একটু দেখি, খেয়াল করে দেখেন, আপনারা ততক্ষণ অ্যান্সার করতে থাকেন। এটার উত্তরটা হবে নাম্বার এ। নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার। যারা যারা সি বি ডি বলেছেন তাদেরটা ভুল। কি কারণে ভুল ভালো করে বোঝেন। দেখেন, জুরি আমি বলেছিলাম, তাই না? জুরি, জুরি কখন বলেছিলাম? জুরি মানে হচ্ছে বিচারকের দল, তাই না? জুরি মানে কি? বিচারকের দল। আর জুরির পর যদি ডিভাইড করা না বোঝায়, জুরির পর যদি ডিভাইড করা না বোঝায় তাহলে আমরা ইজ ব্যবহার করব। জুরি যদি ডিভাইড করা না বোঝায় তাহলে ইজ ব্যবহার করব। দেখেন তো, দ্য জুরি আর আর্গুইং অ্যামং দেমসেলভস, এখানে বলা আছে দেমসেলভস, বলা আছে দেমসেলভস। দেমসেলভস কখন ব্যবহার করা হয়? প্লুরালের ক্ষেত্রে দেমসেলভস ব্যবহার করা হয়। তাহলে দেমসেলভ কখন ব্যবহার করা হয়? প্লুরালের ক্ষেত্রে। তাহলে অবশ্যই দ্য জুরিকে এখানে প্লুরাল হিসেবে দেখানো হয়েছে, মানে এখানে তারা একে অপরের সাথে কি করছে? ঝগড়া করছে, আর্গু করছে। তার মানে ব্যাপারটা জুরি কিন্তু আর একটা দল নাই। তারা একে অপরের সাথে যখনই ঝগড়া করছে তখন কিন্তু সে আর একটা দল থাকলো না, তারা বিভক্ত হয়ে গিয়েছে, তারা আলাদা হয়ে গিয়েছে, তাদের মতের মধ্যে পার্থক্য দেখা দিয়ে গেছে। তার মানে বুঝতেই পারছি জুরিকে ডিভাইড করা হয়েছে। তো জুরি আর ডিভাইডেড, তাহলে ব্যাপারটা কি দাঁড়াবে? তখন জুরি আর ইজ থাকবে না, জুরি হয়ে যাবে আর। বোঝা গেল? তাহলে জুরি আর দেমসেলভসটা হচ্ছে সঠিক অ্যান্সার। সঠিক, জুরি আর আর্গুইং উইথ দেমসেলভস। ভেরি গুড, রাকিব ভাই সঠিক অ্যান্সার দিয়েছে। প্রতিদিন ক্লাস হয় না? সপ্তাহে 3 দিন আমরা ক্লাস নিব, সপ্তাহে 3 দিন ক্লাস নিব। ঠিক আছে, ক্লাসগুলো রুটিনটা আপনাদের অলরেডি দেয়া আছে। ভাই এই ক্লাসের ক্লাস 7 পরীক্ষায় কোনো কাজে দেবে? ডেফিনেটলি রায়হান ভাই, আপনি দেখবেন যে আমাদের এই ক্লাসগুলো আপনি করেন, 7 পরীক্ষার প্রশ্নে আপনি এমনও হতে পারে 80% কমন পেয়ে গেছেন। কারণ আপনি যখন বিসিএস, তারপরে প্রাথমিক সহকারী শিক্ষা, তারপরে ঢাকা কি বলেন বাংলাদেশ ব্যাংকের এডি, তারপরে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটির কোশ্চেন ব্যাংকগুলো একসাথে সলভ করছেন, তখন 7 কলেজ আবার কোন কোন ক্ষেতের মূলা। ঠিক আছে, ওগুলো তো বস, 7 কলেজ আপনি এমনি পার হয়ে যাবে। ঠিক আছে, ঠেলে নৌকা পার করে দেবে যদি এগুলো খুব সুন্দর করে দেখেন ইনশাআল্লাহ। রুটিনটা আবার দিলে ভালো হয়। রুটিনটা আমরা ক্লাসগুলো অলরেডি কালকে রাতে আমি একটা পোস্ট করেছিলাম রাত 12টার দিকে, মনে আছে কিনা? কালকে বা পরশু দিন। ঠিক আছে, গ্রুপ হলে তো একটা বুঝায়, তাই না? হ্যাঁ, গ্রুপ হলে একটা বুঝায়, কিন্তু এখানে তো গ্রুপ বোঝাচ্ছে না। এখানে কি গ্রুপ বোঝাচ্ছে? ভালো করে বোঝেন, এখানে কিন্তু গ্রুপ বোঝাচ্ছে না। কারণ এখানে বলা আছে দ্য জুরি আর আর্গুইং দেমসেলভস। আর্গু কখন করে মানুষ? যখন তার টিমের মধ্যে ফাটল ধরে, টিমটা বিভক্ত হয়ে যায়, প্রত্যেকটা ব্যক্তির আলাদা আলাদা একটা করে অপিনিয়ন থাকে। আমি কি বলেছিলাম? জুরি যখন তাদের অপিনিয়নের মাধ্যমে, তাদের অপিনিয়ন মানে কি, তাদের মতামতের ভিত্তিতে আলাদা হয়ে যাবে, তখন আমরা এই জুরিটা আর জুরি থাকবে না, এটা কি হয়ে যাবে? নাউন অফ মাল্টিটিউড, মনে আছে? আর নাউন অফ মাল্টিটিউডের পর সবসময় কি বসে? প্লুরাল ভার্ব বসে। নাউন অফ মাল্টিটিউড একটু আগে বললাম আমরা। তাহলে এখানে জুরিটা কিন্তু কালেকটিভ নাউন না, এটা একটা নাউন অফ মাল্টিটিউড, আর এই কারণে এরপর আর বসেছে। ক্লিয়ার? বোঝা গেল? একটু জানান, জানান, কমেন্টে জানান বুঝতে পেরেছেন কিনা বলেন। এবার আমরা পরবর্তী ইয়াটাতে চলে যাই। দেখেন তো 10 নম্বরে বলা আছে মাটন ইজ অথবা অ্যান, এটা 38তম বিসিএস এর কোশ্চেন, এবং আপনার ইয়াতেও এসেছিল, জাতীয় কবি নজরুল ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামিক না সরি, জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটিতে এসেছিল 18 এবং 19 সালে। তাহলে এই মাটন শব্দটা কি? একটা কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যাটেরিয়াল নাউন, নাকি প্রপার নাউন? বলেন তো, বলেন বলেন বলেন। ইন্ডিয়া থেকে দেখছি স্যার আপনাদের ক্লাস খুবই ভালো লাগে, কিন্তু আমার ভর্তি হতে চাই, ভর্তি হতে পারবো কিভাবে? জায়ান ইসলাম, আপনি আমাদের পেজে যোগাযোগ করেন, যদি কোনো উপায় থাকে আমাদের পেজ থেকে জানিয়ে দেওয়া হবে। অর্থ না বোঝার কারণে উত্তরটা দিতে পারিনি। রিয়াদ ভাই, অর্থ বোঝা খুবই জরুরি। ঠিক আছে, আর আমাদের কিন্তু স্পোকেন ব্যাচে খুব একদম শূন্য থেকে স্পোকেন শেখার জন্য যে ব্যাচটা আছে এটাতে ভর্তি চলছে। আপনারা যদি একদম শূন্য থেকে স্পোকেন শিখতে চান তাহলে কিন্তু আমাদের শূন্য থেকে স্পোকেন যে ব্যাচটা আছে যুক্ত হতে পারেন। ভর্তি হওয়ার জন্য আমাদের পেজে মেসেজ করতে হবে। ওকে, মেবি প্রপার নাউন, কেউ কেউ বলেছে ম্যাটেরিয়াল। আব্দুল হান্নান ভাই বলেছেন 4টার মধ্যে যে কোনো একটা হবে। ডেফিনেটলি 4টার মধ্যে যে কোনো একটা হবে। আই থিঙ্ক ম্যাটেরিয়াল। ওকে, দ্য অ্যান্সার উইল বি ম্যাটেরিয়াল নাউন। অ্যান্সার উইল বি কি? ম্যাটেরিয়াল নাউন। তার কারণ হচ্ছে মাটন। মাটন মানে কি? কাকে বলা হয় মাটন? খেয়াল করেন, মাংস, তাই না? মাটন, খেয়াল করে দেখেন, গরুর মাংস। তাহলে গরুর মাংস দ্বারা কিন্তু তরকারি রান্না করা হয়, গরুর মাংস দ্বারা অন্য অন্য খাবার তৈরি করা হয়, গরুর মাংস দিয়ে কাবাব তৈরি করা যেতে পারে।
গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা যেতে পারে, গরুর মাংস দিয়ে কি কাচ্চি হতে পারে। তাহলে গরুর মাংস একটা উপাদান মাত্র, গরুর মাংস কি একটা উপাদান, আর উপাদান হলে কি হয়, ম্যাটেরিয়াল নাউন হয়। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, দ্য আনসার উইল বি সি। ভেরি গুড। আচ্ছা, 11 নম্বর প্রশ্নটা আমাদের জন্য রয়েছে কি, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা জাতীয় বাক্য বলা চলে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন নাউন? এখানে এটা এসেছিল প্রাথমিক প্রধান শিক্ষক পরীক্ষায় এবং কুমিল্লা ইউনিভার্সিটির, কোথায়, কুমিল্লা না সরি চিটাগং ইউনিভার্সিটিতে। কি চিটাগং ইউনিভার্সিটিতে এবং আপনার প্রাথমিক প্রধান শিক্ষক 2009 সালে এই প্রশ্নটা এসেছিল, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এখানে অনেস্টি কোন নাউন একটু বলতে হবে, এখানে অনেস্টিটা কোন নাউন বলেন? অনেস্টি অ্যাবস্ট্রাক্ট। ভেরি গুড, এটা আমরা সবাই পাবো। এবি সিদ্দিক ভাই বলেছেন অ্যাবস্ট্রাক্ট, এক্স্যাক্টলি। আচ্ছা আমাকে বলেন তো, আজকের ক্লাসটা চাকরির পরীক্ষা যারা দেবেন বা চাকরির প্রিপারেশন নিচ্ছেন এরকম কারা কারা আছেন যে আমাদের ক্লাসগুলো এই জন্য যারা করবেন চাকরির পরীক্ষার জন্য? কেউ কেউ আছে প্রাথমিক শিক্ষার প্রাথমিক প্রধান শিক্ষক হিসেবে বা প্রাথমিক সহকারী শিক্ষক এর পরীক্ষা দেবে, কেউ কেউ আছে বিসিএস দেবে, কেউ কেউ আছে ব্যাংক জব দেবে। ঠিক আছে, কারা কারা এমন আছেন যারা চাকরির পরীক্ষার জন্য আমাদের ক্লাসটা করছেন একটু কমেন্টে জানান তো, আমি সংখ্যাটা একটু দেখতে চাই। যারা এটার উত্তর অ্যাবস্ট্রাক্ট দিয়েছেন তাদেরটা সঠিক, কারণ আমরা জানি যে এখানে অনেস্টি শব্দটা, এই অনেস্টি শব্দটা ধরা যায় না, খাওয়া যায় না, ছোঁয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, শুধুমাত্র উপভোগ করা যায় বা অনুভব করা যায়। এই জন্য এটা কি হবে, এই জন্য এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, নাম্বার ডি। ঠিক আছে, অনেস্টি মানে সততা, অনেস্টি মানে হচ্ছে সততা। ঠিক আছে, ওকে। এবার পরবর্তী বাক্যে চলে যাই আমরা। 12 নম্বরটা আমাদের জন্য কি আছে দেখেন তো, উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ। এখানে স্ট্রেংথ শব্দটি এটা প্রধান শিক্ষক পরীক্ষা 2009-এ এসেছিল এবং আপনার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও এসেছিল 7-এ। তাহলে বলেন এটা কি প্রপার নাউন হবে, কমন নাউন হবে, কালেকটিভ নাউন হবে নাকি ম্যাটেরিয়াল নাউন হবে? উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, এই স্ট্রেংথটা, এই যে স্ট্রেংথ, এই স্ট্রেংথটা কি ধরনের নাউন? একটু দ্রুত বলতে হবে, স্ট্রেংথটা কি ধরনের নাউন? বলেন 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 দ্রুত। প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল কোনটা হতে পারে? আচ্ছা, বা অনেকেই আছেন জবের জন্য আমাদের ক্লাসটা করছেন। আমি আশা করছি জবের জন্য ক্লাসটা করলে অনেক উপকার হবে। আমরা প্রত্যেকটা ক্লাস ওই লেভেলের করে নেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের জবের জন্য উপকার হয়। ঠিক আছে, আমরা একদম ইন ডিটেলসে প্রত্যেকটা টপিক পড়াবো। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড ভেরি গুড। কি বলা আছে? বলা আছে স্ট্রেংথ। স্ট্রেংথ এটা কোন ধরনের নাউন? বলা আছে স্ট্রেংথ। স্ট্রেংথ মানে তো ঠিকই শক্তি বলি না আমরা, শক্তি। যে উইজডম ইজ বেটার দেন স্ট্রেংথ, শক্তি। শক্তি তো দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, উত্তর হবে ডি। তারপর আছে হোয়াট টাইপ অফ নাউন দ্য ওয়ার্ড ইনফ্যান্সি। ইনফ্যান্সিটা কোন ধরনের নাউন? ইনফ্যান্সিটা কোন ধরনের নাউন? এখানে আমরা অপশন দিতে ভুলে গেছি, আমি অপশন দিতে ভুলে গেছি, মাথায় রাখবেন। ইনফ্যান্সিটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ইনফ্যান্সি কি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ ইনফ্যান্সি দেখেন শেষে এইভাবে মনে রাখতে পারেন যে সিওয়াই আছে, কোনো নাউনের শেষে সিওয়াই থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। তো দেখেন ইনফ্যান্সি মানে কি বোঝায়? আমরা বলি না যে শিশুত্ব, শিশুত্ব বোঝেন, শিশুর যেই মাসুমিয়ত, এটাকে আমরা বলি হচ্ছে ইনফ্যান্সি। তাহলে খেয়াল করে দেখেন অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। এরপরে আছে কি, এরপরে আমাদের জন্য রয়েছে কি, হোয়াট ক্লাস অফ ব্রেভারি, হোয়াট ক্লাস অফ নাউন ব্রেভারি বিলংস টু। অর্থাৎ এই যে ব্রেভারি শব্দটা আছে না, এটা কোন নাউনের মধ্যে পড়ে? ব্রেভারি, ব্রেভারির মধ্যে, ব্রেভারি এই শব্দটা কোন নাউনের মধ্যে পড়ে বলেন তো, একটু একটু দ্রুত বলবেন। আচ্ছা, একজন বলেছেন অ্যাবস্ট্রাক্ট নাউন, এক্স্যাক্টলি রাইট। এটার উত্তর অ্যাবস্ট্রাক্ট হবে, কারণ ব্রেভারি মানে সাহসিকতা। সাহসিকতা ধরা ছোঁয়া খাওয়া কোনোটাই যায় না, শুধুমাত্র অনুভব করা যায়। আপনি ফিল করতে পারবেন যে ব্যক্তিটা সাহসী, আপনি সাহসী, এটা ফিল করা যায়, ধরা ছোঁয়া খাওয়া যায় না। ওকে, আচ্ছা এরপর আমরা দেখব কি উইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা এসেছিল কোথায়? ও আগের দুইটা প্রশ্ন প্রধান সহকারী শিক্ষকে এসেছে, দুর্নীতি দমন কমিশন উপসহকারী পরিদর্শকে এসেছে, আর এখানে পিএসটিইউ এবং আরইউ মানে রাজশাহী ইউনিভার্সিটি, এই দুইটাতে এসেছে হচ্ছে উইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এই নিচের কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে? দেখেন বয় মানে বালক, চাইল্ড চাইল্ডহুড নাকি ফ্যামিলি, কোনটা একটু বলেন তো? অ্যাবস্ট্রাক্ট নাউন উইন্স। আচ্ছা
তার মানে আমরা দেখলাম মোটামুটি অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে বেশি প্রশ্ন হয়, অন্য অন্য নাউনগুলোর তুলনায়। আচ্ছা, একজন বলেছেন নাম্বার ডি হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা বলেন তো, এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা? নাম্বার ডি কিন্তু হবে না, উত্তর হবে, ও আগেরটার বলেছেন, সরি, এটার উত্তর হবে চাইল্ডহুড। চাইল্ডহুড মানে কি? চাইল্ডহুড মানে কি আমরা বলি না যে, অর্থাৎ আমরা যেটাকে বলি হচ্ছে বাচ্চাকাল, ওই বাচ্চাকালের সময়টাকে বলি। তো এইটাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, খাওয়া যায় না, গন্ধ নেওয়া যায় না, জাস্ট অনুভব করা যায় যে আমার চাইল্ডহুড, ওইটাকে আমি অনুভব করতে পারি শুধুমাত্র। এই জন্য এটা কি হবে? এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। মাথায় রাখবেন, এই অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার আরও কিছু উপায় আছে। আপনার নাউনের শেষে হুড, NESS এরকম কিছু কি থাকে, ইন্ডিকেটর থাকে। আপনারা চাইলে এটার উপর একটা শর্ট ভিডিও আমি বানিয়ে দিব না, কিভাবে সহজে আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনটা চিনতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনারা বলেন কে কত মার্ক পেলেন, এই 15-র মধ্যে কে কত মার্ক পেলেন একটু কমেন্টে জানান দেখি, কার কয়টা ভুল হয়েছে কমেন্টে জানিয়ে দিন তো, কার কয়টা ভুল হয়েছে আমি একটু দেখি, একটু দেখার চেষ্টা করি আমরা কার কয়টা ভুল হয়েছে। ঠিক আছে, আচ্ছা, এখন আমি লাস্টলি আরেকটা জিনিস একটু বলি। আমি আশা করছি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। আমাকে একটু জানাবেন। আমাদের হুরুবাবু চলে এসছে এটা আমাদের হুরেরা, আমাদের বাবা। ঠিক আছে, ও হচ্ছে মোটামুটি ঘুমের মধ্যে আছে এখনো, সারাদিন আমাদেরকে জ্বালাবে আর রাত্রেবেলা এসে আমাদের মানে কম্বলের মধ্যে ঘুমাবে। অনেক ভদ্র, মাশাআল্লাহ, অনেক ভদ্র, না? কোলের মধ্যে কত সুন্দর থাকে। ও দেখতেছে না? যা বাবা, যা বলছিলাম আর কি, সেটা হচ্ছে যে একটু বলবেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো। কারণ অনেক দিন আমরা কিন্তু গ্রামারের ক্লাস এই পেজ থেকে কখনো নেইনি, তাই না? এই পেজ থেকে আমরা গ্রামারের ক্লাস কখনো নেইনি। আচ্ছা, সব পারছে, খুবই ভালো কথা, বাহ। অনেকে 13, 14, 15টা মনে হয় ঠিক হয়েছে, বাহ, 15 out of 15। ও, এটাকে তো ধরাই যাবে না, এটাকে ধরে, এটা আমাদের আরেকটা বিল্লু, আমরা বিল্লুদের মেলা। এ কোলে থাকতে চায় না, এটা কোলে থাকতে চায় না, এই যে দেখেন কি শুরু করছে, ওর মতো ভদ্র না। ঠিক আছে, লাস্টলি আরেকবার বলে দিই, যারা 0 থেকে স্পোকেন শিখতে চান, যারা 0 থেকে স্পোকেন শিখতে চান, তাদের জন্য আমাদের একটা কোর্স আছে, যেখানে আপনি যদি কিছুই না পারেন কোনো সমস্যা নাই, আপনার শুধু ইংরেজি শেখার ইচ্ছাটা থাকতে হবে। স্পোকেন শেখার ইচ্ছা আছে, যুক্ত হয়ে যান, আমরা আপনার দায়িত্ব নেব ইনশাআল্লাহ। 0 থেকে স্পোকেন ইংলিশের চতুর্থ ব্যাচে আমাদের ভর্তি শুরু হয়ে গেছে অলরেডি। এই ব্যাচে ভর্তির জন্য আপনাকে কি করতে হবে, কোর্সের সম্পর্কে বিস্তারিত জানতে এই যে হেল্পলাইন নাম্বারটা আছে, আপনি ক্লাস শেষে এই নাম্বারে ফোন দিতে পারবেন, অথবা আপনি কি করতে পারবেন, আমাদের পেজ আছে না, আমাদের পেজে মেসেজ করলেও কিন্তু আমাদের কোর্স সম্পর্কে বিস্তারিত সবগুলো তথ্য আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বলেন আজকের ক্লাসটা ডেফিনেটলি ভালো লেগেছে। আগামী ক্লাসে কারা কারা উপস্থিত থাকবেন? আলহামদুলিল্লাহ, ভালো, এভরিথিং ইজ গুড, থ্যাংক ইউ। তাহলে আমরা কি করব, অনেক ভালো ক্লাস হয়েছে, থ্যাংক ইউ। উত্তর দিছি একটা পারছি, আপনি বলেন কত পাইছি? আব্দুল হান্নান ভাই, জি, আপনি একটা উত্তর দিয়েছেন, 4টার মধ্যে যে কোনো একটা হবে এবং আপনি সঠিক অ্যান্সার দিয়েছেন। ওকে, সো আমরা আজকের ক্লাস এই পর্যন্ত রাখি। আগামী ক্লাস আশা করছি আপনারা ঠিক মতো করবেন। ঠিক আছে, আশা করছি আগামী ক্লাসটাও আপনারা ঠিক আজকের মতো করে এঙ্গেজিং ওয়েতে করার চেষ্টা করবেন। আগামী ক্লাসেও আমরা একটা টপিক পড়বো এবং চেষ্টা করব ওই টপিক রিলেটেড যেই প্রশ্নগুলো আসে সেগুলো শেষে সলভ করার। ঠিক আছে, এবং গ্রামার আমরা শিখবো একদম পানির মতো করে, একদম পানির মতো সহজ উপায়ে, একদম আজকে যেভাবে ক্লাস করলাম প্রত্যেকটা টপিক এইভাবে সহজ উপায়ে শিখবো। ওকে, আমাদের সাথে থাকতে হবে, রুটিনটা একদম খাতার মধ্যে লিখে রাখবেন, ফোনের মধ্যে অ্যালার্ম সেট করে রাখবেন, টাইম হলে দৌড়ে চলে আসবেন, আমরা গ্রামার শিখবো একদম এই ক্লাসে ধরে। ওকে, সো দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লিমন স্যারের জন্য দোয়া করবেন, আমাদের প্ল্যাটফর্মের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে, আল্লাহ হাফেজ।